নমস্কার, তথ্য যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। তথ্য যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। আশা করছি আজকের এই আলোচনার বিষয়গুলো আপনারাই বিচার করবেন। তার কারণ দেখতে দেখতে একটি বছর পার করে নিল রাজ্যের বিজেপি সরকার। 25 বছর একটানা রাজত্ব করেছিল বাম জামানা। সেখানে বিভিন্ন ক্ষোভ আক্ষেপের ফলে যার ফলাফল আমরা পেয়েছিলাম 3রা মার্চ এবং 9 মার্চ রাজ্যে বিজেপি সরকার এবং তাদের সঙ্গী দল আইপিএফটি তারা সরকার গঠন করেছিল ত্রিপুরা রাজ্যে। আর এরপর একটি বছর কেটে গেল দেখতে দেখতে। সেখানে মানুষের বিভিন্ন আক্ষেপ রয়েছে, বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। কেউ বলছে আরো বেশি চাইছি, যেগুলো প্রত্যাশিত, যেগুলো বলা হয়েছিল ভিশন ডকুমেন্টসে সেগুলো এখনো পূরণ হয়নি। কেউ বলছে অনেকটাই পূরণ হয়ে গেছে, আগামী 4 বছরে আরো পূরণ হবে। কিন্তু বিরোধীরা বলছে 1 বছরে যতখানি কাজ হওয়ার কথা ছিল তার বিন্দুমাত্র হয়নি। আজকে আলোচনা করব এই বিষয়ে যে এই 1 বছর পূর্তি হয়ে গেল, সেখানে কি প্রত্যাশা ছিল, কি পূরণ হয়েছে, কি পেল জনগণ, কি বলছেন বিরোধীরা, শুনবো। আমাদের সঙ্গে রয়েছে অশোক সিনহা বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে মৃন্ময় চক্রবর্তী সিপিআইএম থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই, সিপিআইএমএল থেকে। একই সঙ্গে রয়েছে প্রশান্ত সেন চৌধুরী কংগ্রেস থেকে, আপনাকেও স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা মৃন্ময় বাবুর কাছেই রাখবো। নরেন্দ্র মোদী রাজ্যের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তেই একটি জনসভা থেকে বলেছিলেন যে ত্রিপুরাতে গানতন্ত্র চলছে। এই 1 বছরে গণতন্ত্র ফিরেছে নাকি ওই গানতন্ত্রই চলছে? তো আজকে তো 1 বছর মানে 365 দিন অতিক্রান্ত। তো প্রথম যেদিন রেজাল্ট আউট হলো, মানে রেজাল্ট আউটের সকালবেলা 10:30 11টার মধ্যেই মোটামুটি 25 বছরের জমানার মানে জমানার ইতি ঘটার যে লক্ষণ দেখা গেল, সেটা আমরা চাক্ষুষ করলাম আক্রমণের মধ্যে দিয়ে। আচ্ছা, সেটা শুরু হলো বিলুনিয়াতে লেনিনের মূর্তি ভাঙার মধ্য দিয়ে শুরু হলো। আমি যে পার্টির প্রতিনিধিত্ব করি সিপিআইএমএল পার্টির, তার উদয়পুরে পার্টি অফিস আক্রান্ত হলো ফার্স্ট ইলেকশনের দিন, যেদিন রেজাল্ট আউট হলো। আমার পার্টির নির্বাচনী যে কাউন্টিং এজেন্ট যারা ছিল, যখন রেজাল্ট কৈলাসহরে যারা কাউন্টিং হল থেকে বেরোলো, হলের মধ্যেই তাদের উপর শারীরিক নিগ্রহ করা হলো, বাড়িতে যাওয়ার পথে তাদের উপর নিগ্রহ করা হলো। স্টিল নাও সেটা এখনও কন্টিনিউই আছে। এটার কোনো রকম পট পরিবর্তন আমার কাছে মনে হয় না আছে বলে। বিরোধীদের উপর আক্রমণের মাত্রা ত্রিপুরা রাজ্যে এই প্রথম, মানে 25 বছরের শাসনটা যদি আমি একদম 100% নেতিবাচকও ধরি, কখনো কোনো সময় কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়নি, যেটা এই জমানাতে করতে হয়েছিল। আইএনপিটি মামলা করেই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানে রাস্তায় নেমে আমাদের সভা করতে হবে, তার জন্য পুলিশ পারমিশন দেয় না, তার জন্য হাইকোর্টে মামলা করতে হয়েছে। এটা মনে ত্রিপুরা রাজ্যের স্বাধীনতার পরে কোথাও কোনো সময় এটা ঘটেনি, কোনো জমানাতেই ঘটেনি, ইভেন জোট আমলেও এটা ঘটেনি। তারপরে আপনার এই হত্যার রাজনীতি, আক্রমণের রাজনীতি যদি 3 তারিখ থেকে শুরু করা যায়, মাধববাড়িতে যদি আমরা শেষ করি, মাঝখানে মোহনপুর আছে, সাবরুম আছে, বিশালগড় আছে, মব লিঞ্চিংয়ের মতো ঘটনা ত্রিপুরা রাজ্যে এর আগের কোনো জমানাতে ঘটেনি। মব লিঞ্চিং গণহারে, মানে জনগণের আক্রোশের প্রতিফলন বলে মেরে দেওয়া সাধারণ মানুষকে। বিশালগড়ে যে মহিলাটিকে মারা হলো সেটা নিরীহ কোনো পলিটিক্যাল পার্টি না। মোহনপুরে যে ছেলেটিকে হকারকে মারা হলো কোনো পলিটিক্যাল পার্টির লিডার না। মিথ্যা অপবাদ ছড়িয়ে পুলিশ আক্রমণের মুখে পড়লো। মোহনপুরে বাচ্চার উপর কিডনি লিভার নিয়ে চলে গেছে, এই যে প্রচার, এই প্রচারকে মোকাবেলা করার জন্য যখন পুলিশ গেল মোহনপুর থানা, এই পুলিশ আক্রমণের মুখে পড়লো। সেই পুলিশের এখনও পর্যন্ত, মানে পুলিশ নিজের খরচেই এই চিকিৎসাটা করলো, যে ওসি আক্রমণের মুখে পড়লেন, আক্রান্ত হলেন। তো এই যে ধরেন বেকারদের প্রশ্ন বলেন, যে বেকারদের প্রথম ভিশন ডকুমেন্টের 1 নম্বর দাবিটাই ছিল ঘরে ঘরে কর্মসংস্থান। এখন থেকে এটা নতুন একটা ব্যাখ্যা শুরু হলো। তো ত্রিপুরার মানুষ সবচেয়ে বেশি বোকা, যার কারণ ত্রিপুরার মানুষ ভেবেছিল, জনগণ ভেবেছিল কর্মসংস্থান মানে চাকরি। এখন এরা বলেন কর্মসংস্থান মানে চাকরি না। প্রথমে পান,
তারপরে আপনার গরু, তারপরে ডালের মেশিন, তারপরে হচ্ছে যে তারা ত্রিপুরা রাজ্যে একজনও নাকি মানে চাকরির আবেদন নিয়ে সরকারের কাছে যাননি, অন্তত চিফ মিনিস্টারের দুয়ারে তারা যাননি। কেউই চাকরি দিতে হবে এই প্রশ্নে তারা সরব হন। খুব চিফ মিনিস্টারের স্টেটমেন্ট। এবার আপনি দেখবেন না মানে নারীদের ক্ষমতা না, কালকে দেখলাম আপনার মহিলাদের মানে 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, তার আগেই 7 তারিখ বিকালবেলা সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফে যে মহিলাদের রাস্তায় নামানো হলো, আমি একদম ঠিক মানে তুলসীবতী স্কোয়ার যে মানে আগে যে উজ্জন্ত প্যালেসের যে চৌমাথাটা, এইটা আগে আমি দাঁড়িয়ে দেখেছিলাম। তো যারা এই মিছিলে নামানো হলো, এই সরকার 1 বছর হলো আসলো, তাদের ভাতা কিন্তু বৃদ্ধি হয় না, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা কিন্তু এই সরকার বৃদ্ধি করেনি। ত্রিপুরা রাজ্যে অঙ্গনওয়াড়ি আসা মিড ডে মিল ওয়ার্কার মিলে নিয়ার অ্যাবাউট 50,000 মহিলা, গ্রামীণ ওয়ার্কিং মহিলা, তাদের কিন্তু কোনো ধরনের আর্থিক সহায়তা বৃদ্ধির জন্য এই সরকারের কোনো ঘোষণা নাই। কিন্তু নারীর ক্ষমতায়নের জন্য ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ, এসব বললে কিন্তু এসব ধাবা দেওয়া হচ্ছে, কোনো কিছু নাই। আবার এটাও শুনলাম একটা টক শোতে আমার সাথে ছিলেন বিজেপির একজন প্রবক্তা, বরিষ্ঠ লিডার ছিলেন, বলে আমরা ভীষণ ডকুমেন্টের যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার বাইরে কিন্তু আমরা অনেক কিছু করেছি। তার মানে উনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন ভীষণ ডকুমেন্টে ওনারা যা লিখেছিলেন সেগুলো তারা ইমপ্লিমেন্ট করেননি। খোদ চিফ মিনিস্টার বলেছেন, এটা যে সত্য কি মিথ্যা আমার পাশে যিনি বসে আছেন শ্রদ্ধেয় ডাক্তারবাবু, বা আমি ওনাকে ডাক্তার হিসেবে অনেক বেশি রেসপেক্ট করি, ঠিক না, প্রথম থেকেই। তো এই উনি নিশ্চয়ই বলবেন যে ভীষণ ডকুমেন্টে 50% ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এই কী বাস্তবতা তার আছে। সোশ্যাল পেনশনের যারা 4 লক্ষের উপরে যারা সোশ্যাল পেনশন হোল্ডার, তাদের কি 50%, 2 লক্ষের উপরে তারা 2,000 টাকা করে পেয়ে গেছেন। বেকারদের 7 লক্ষের উপরে রেজিস্টার্ড বেকার আছে, মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে চলে এসছে, তাদেরকে 3.5 লক্ষ চাকরি হয়ে গেছে। নতুন যারা চাকরির জন্য টেট পরীক্ষা দিয়েছিল, এই সরকারের আমলে যারা টেট পরীক্ষা দিয়েছিল, টেটে উত্তীর্ণ হয়েছে, তারা একবারে একটা চাকরি দিয়েছে। বাকি যারা টেটে আছে ওয়েটিং লিস্টে নাই, নতুন করে আবার তাদেরকে টেটে বসতে হবে। এই যে ধরনের ইরেগুলারিটিস সমস্ত দিক থেকে, আপনি যদি বলেন যে ত্রিপুরা রাজ্যে ডেমোক্রেসির একদম মানে এখন আর মানুষের মধ্যে এই সরকার সম্পর্কে মোহভঙ্গ, আপনি দেখবেন মানুষে এখন যে জায়গাতে যে সহযোগীদের সাথে তারা ন্যাংটা নৃত্য করে ক্ষমতা আসার জন্য টিপ্রা ল্যান্ড দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, 11 দিন রাস্তা অবরোধ করেছিল, তারা এখন আর টিপ্রা ল্যান্ডের দাবি তোলেন না। ওই এডিসির নামটা পরিবর্তন করার মধ্য দিয়ে তারা নিজেদের আত্মতুষ্টি বা সন্তুষ্টি রাখার মধ্যে তারা আটকে আছেন। এই যে উপজাতি জনগণের সামাজিক অর্থনৈতিক বিকাশের জন্য, উন্নতির জন্য যে কর্মসূচি, এটা সরকারের নেই। আমি একদিন শুনছিলাম, এটা আমার সাথে কথা বলতে আউট অফ রেকর্ড, উনি বলছিলেন যে শুয়োরের মাংস শুয়োর প্রযোজন করা হবে, শুয়োর বাচ্চা দেওয়া হবে, শুয়োরের জন্য দেওয়া হবে, শুয়োরের মাংস সরকার কিনবে, শুয়োরের মাংসটা বিদেশে রপ্তানি করবে, নাকি এইভাবে নাকি উপজাতিদের এলাকা, উপজাতি জনগণের মানে আর্থিক উন্নয়নের জন্য সরকারের কর্মসূচি নিয়েছে। তো এই যদি সরকারের ভিশন এবং হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই সরকারটা একটা 1 বছরের মধ্যেই একটা দিশাহীন একটা সরকার, যে সরকার ত্রিপুরার জনগণের কাছে বিকল্প কোনো কর্মসূচি হাজির করতে পারেনি, ডেমোক্রেসির প্রশ্নে পারেনি, ত্রিপুরার জনগণের আর্থিক স্বয়ম্বরতা বৃদ্ধির প্রশ্নে পারেনি, ত্রিপুরার বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে পারেনি, ত্রিপুরার কৃষকদের কাছে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, কৃষকদের, বর্গা চাষিরাই হচ্ছে ত্রিপুরার মেইন স্ট্রিম, সেই মেইন স্ট্রিমের বর্গা চাষিদের রিকগনিশন পর্যন্ত এখনো তারা ডিক্লেয়ার করেনি যে তারা বর্গা চাষি, তাদেরকে পঞ্চায়েত স্তরে রিকগনিশন দিতে হবে, তাদের কাছ থেকে আমরা সব কিছু কিনবো, তাদেরকে আর্থিকভাবে পঞ্চায়েতের মাধ্যমে বা এই কৃষি দপ্তরের মাধ্যমে আমরা দেবো। ছোট অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, কৃষি দপ্তর থেকে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু বর্গা চাষিদের প্রশ্নটা তারা সামনে আনেন না। তো সেটাই হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত স্পেসিফিক যদি বলা যায়, তারা এটা বলবেন নিশ্চয়ই। কারণ আপনি দেখবেন যে এটা নিয়ে ত্রিপুরা রাজ্যের অর্থনীতির তালিকা সত্যি বলে বামফ্রন্টের আমলে সবচেয়ে বড় অবৈধ ব্যবসা ছিল গাঁজা ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা ছিল গাঁজা ব্যবসা। এই চ্যানেলের মাধ্যমে, এই চ্যানেলের যিনি এডিটারের সাথে ইন্টারভিউর মাধ্যমে চিফ মিনিস্টার ক্লারিফাই করেছিলেন যে আমরা নেশা বিরোধী অভিযান চালাবো, আর সাথে গাঁজাটাই আমরা ধ্বংস করব। আর এরপরে এর মধ্যেই দেখবেন 2 দিন হলো আমাদের যে হেলথ মিনিস্টার, উনি বললেন যে গাঁজাটা তো চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বলবো যে গাঁজাটা যাতে লিগালাইজ করা যায়। তো এই যে ধরেন আপনার সেলফ কন্ট্রাডিক্টরি, একজন বলছেন নেশা বিরোধী, যেটা নেশার জন্য মেইন টার্গেট করছেন, আরেকজন বলছেন যে নেশা না, এটা
মেডিসিন আকারে ব্যবহৃত হয়, ওয়াল ডাক্তারবাবু আছেন আর কেউ ভালো বলতে পারবেন এই প্রশ্নে, কিন্তু সেটা হচ্ছে এই ধরনের কন্ট্রাডিকশন, ফুল অফ কন্ট্রাডিকশনে ভরা এই একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের মধ্যে ইউনিটি, আপনি দেখবেন হেলথ মিনিস্টারের প্রোগ্রাম দুইবার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে উইদাউট পারমিশন, উইদাউট কনসেন্ট গভর্নমেন্ট হেলথ মিনিস্টারে। বলছি এই যে ধরেন এই ধরনের কন্ট্রাডিকশন কিন্তু লাস্ট 25 ইয়ার্সে আমরা দেখিনি, যে এই ধরনের কন্ট্রাডিকশনের কারণে কিন্তু ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টটা পিপলসের মধ্যে তাদের প্রশ্নে যে নেতিবাচক দিকটি এগুলি প্রতিফলিত হয়। আর অপোজিশনের উপর নির্যাতনের মাত্রা তো দিনকে দিন আপনি দেখবেন এই রানীর বাজার কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা মহিলাকে বাড়ির মধ্যে তাদের দলীয় লোকরা আক্রমণ করেছে এই 3-4 মাস আগে। সে আপনি দেখবেন এই উদয়পুরে আক্রমণ করেছে, বিলুনিয়াতে আক্রমণ করেছে, ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো ঘটেনি। সেদিক থেকে বলছি যে ত্রিপুরা রাজ্যের এই গত 1 বছরের যদি চিত্রটা আমরা দেখি, আমি কখনোই বামফ্রন্ট সরকারকে একটা আমি বলছি বিজেপি কংগ্রেসের সাথে কম্পেয়ার করি না। আমি ফার্স্ট লেফট গভর্নমেন্টের সাথে সেকেন্ড লেফট গভর্নমেন্টের কম্পেয়ার করি, সেকেন্ডটার সাথে থার্ডটার করি, থার্ডটার সাথে ফোর্থটার করি। কখনোই আমি এই ধরনের একটা গভর্নমেন্টের সাথে এই ধরনের একটা আমরা যাদের ভাষায় বলি যে বিরোধী দল কংগ্রেস বা বিজেপির সাথে বামফ্রন্ট সরকারের তুলনা করি না। বিজেপির সরকারটা আমি তুলনা করব অন্য একটা বিজেপি সরকারের সাথে। তবুও যদি তুলনা করতে হয় তাহলে বামফ্রন্ট সরকারের প্রথম ফার্স্ট ইয়ার কখনোই এই ধরনের ভুলে ভরা অগণতান্ত্রিক এবং উন্নয়নের ক্ষেত্রে দিশাহীন কখনোই ছিল না। প্রাথমিকভাবে আমার প্রতিক্রিয়া এতটুকুই। অর্থাৎ গণতন্ত্র গানতন্ত্রটা অব্যাহত রয়েছে নাকি অব্যাহত নেই? হ্যাঁ, গণতন্ত্র না, তো এটা তো গণতন্ত্র নাই। কথাটা বলেছিল গানতন্ত্র, মোদি কিন্তু গানতন্ত্র বলেছিল। মোদি বলেছিল হীরা জমানা ফিরে আনবো। আপনি দেখবেন আপনি কৈলাসহরে যে উনি সভাটা করেছিলেন ইলেকশনে, তখন হীরা বলেছিলেন। হীরা যে ব্যাখ্যাটা দিলেন, এখন এটা হীরা আছে না নকল হীরাতে রূপান্তরিত হয়েছে, এটা 1 বছরে মানুষ স্পষ্ট বুঝে গেছে। এখনো গণতন্ত্র আছে, দলতন্ত্রই চলছে। আমি ওই সময় এই অন্যায়টা করেছিল, যারা করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমিও সেই অন্যায়টাই করব। আমিও সেইটা, আগে খুন করা হয়েছিল আমিও খুন করব, আগে চুরি করা হয়েছিল আমিও চুরি করব। এই যে আপনার প্রতিযোগিতা কে কতটুকু করতে পারে, এটা কিন্তু এখনো কমেনি। আমার করা উচিত ছিল, যেটা করা দরকার সেটা হচ্ছে ওই জমানাতে যেগুলো নেগেটিভ ছিল সেগুলো এখন পজিটিভ আকারে আমার করা দরকার। কিন্তু তার বিপরীত থেকে হচ্ছে আমরা বিরোধী দলের লোকরা আমরা আক্রান্ত হচ্ছি। আমরা রাজনীতি করতে পারছি না, প্রকাশ্য মাঠে নেমে আমরা রাজনীতি করতে পারছি না, মিটিং মিছিল করতে পারছি না। কংগ্রেস কি বলছে এই 25 বছর আর এই 1 বছরকে কিভাবে ব্যাখ্যা করবে? কংগ্রেস 25 বছর আর এই 1 বছর, দেখুন মানুষ অনেক প্রত্যাশা নিয়ে 25 বছরের বাম জমানার অবসান ঘটিয়েছে। মানুষ বিশ্বাস করেছিল যে একটা প্রধানমন্ত্রী যা বলবে তা সত্যি কথা বলবে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী এখানে এসে বলল যে ভাই और बहनों, आप लोग हीरा चाहिए ना मानिक चाहिए, हीरा चाहिए ना मानिक चाहिए, আমরা জনগণ বিচার করবে আমরা কি হীরা পেলাম না কি পেলাম। আমি 1 বছরে লক্ষ্য করেছি ভীষণ ডকুমেন্টসে যা কিছু বলেছে তার কাছে ওরা হাঁটেনি। ভীষণ ডকুমেন্টসে যে বড় প্রতিশ্রুতি তারা দিয়েছিল যে কর্মচারীদের 7 পে কমিশন দেবে, এটাও একটা জুমলা। 7 পে কমিশন আমরা জোর জমানায় আমরা দিয়েছিলাম, টোটো ইমপ্লিমেন্ট করেছিলাম 7 পে কমিশন। বিগত 25 বছরে বাম সরকার কর্মচারীদের বঞ্চিত করেছে, পে কমিশন দেয়নি। পে কমিশনের নামে পে রিভিউ করে কর্মচারীদের একটা লামসাম দিয়েছে। আর ঠিক সেটাই এই রাজ্যের এই বিজেপি সরকার তাই করেছে। আমরা দেখেছি অমিত শাহ এখানে বলেছে 3 तारीख को वोट गिनती होना चाहिए, यो
बीजेपी सरकार होगा और 7 पे कमीशन लागू हो जाएगा। 7 মাস অতিক্রান্ত হওয়ার পর আমরা দেখলাম যে পে কমিশন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন, সে পে কমিশনটা হলো পে স্ট্রাকচার ক্যালকুলেটেড স্টার্টিং ফ্রম 2.57 টু 2.82 2.57 টু 2.82। আর এরা কি করলো, এরা ক্ষমতায় এসে এরা যেটা করলো যে বামফ্রন্ট আমলে যেটা পে রিভিউর নামে কর্মচারীদের 2.25 দিয়েছে, সেটাকে ওরা যে ফ্যাক্টর যেটা সেটা 2.57 দিতে গিয়ে 2.32 দিয়ে কর্মচারীদেরকে বলছে যে পে কমিশন লাগু হয়ে গেছে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম এই যে পে কমিশনের নামে সর্বস্তরের কর্মচারী ওইটা পায়নি। কেউ পেয়েছে 2.34, কেউ পেয়েছে 2.48, কেউ পেয়েছে 2.25। এবং যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা 2.57, 2.65, 2.67 বাই 2.82% পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু এটা 2.57 দিয়েই এরা বলছে যে 0.32 দিয়ে এরা বলছে যে কর্মচারীদের সব দেওয়া হয়ে গেছে। এডিসির কর্মচারী, আন্ডারটেকিং এর যে কর্মচারী, তাদের পেটা কোনো মতেই বৃদ্ধি করা হয়নি বাই ইনক্রিজিং, তাদের পেটা কোনো রকম ভাবে ইনক্রিজিং করা হয়নি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে স্ট্রাকচার 7 পে কমিশন অনুযায়ী, সেখানে HR, হাউস রেন্ট, CA, MA, গ্র্যাচুইটি কোনোটাই টোটো ফিল আপ করা হয়নি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের 30% পর্যন্ত হাউস রেন্ট আছে। এখানে কি করেছে, এখানে আমরা সবাই লক্ষ্য করেছি যে 8% or 3,000, whichever is less, 8% or 3,000 যেটা লেস সেটা হাউস রেন্ট, CA, তারপরে MA এবং গ্র্যাচুইটি যেখানে মিনিমাম, যেখানে 10 লাখ, যেখানে ত্রিপুরা রাজ্যে দিচ্ছে কর্মচারীদের 10 লাখ, সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে 20 লাখ। এই যে কর্মচারীদের বঞ্চনা, তারপরে দিয়ে কর্মচারীদের দিয়ে বিগত 2 বছর আগ থেকে এখন পর্যন্ত দিয়ে কর্মচারীদের বাকি, কর্মচারীরা, সরকারি কর্মচারীরা 12% দিয়ে এখনো তাদেরকে পাওনা আছে। 2 বছর ধরে তাদেরকে কোনো দিয়ে দেওয়া হচ্ছে না। তারপরে অনিয়মিত কর্মচারী আছে এই রাজ্যে 25,000-এর উপরে, তাদের ব্যাপারে এই সরকারের কোনো ভূমিকা নেই। আমরা কি দেখলাম, ওই যে বলল 3 तारीख गवर्नमेंट होने दो, यो 7 पे कमीशन लागू हो जाएगा, 2 to 7 कमीशन, 7 पे कमीशन लागू हो जाएगा। এটা মানুষ বিচার করবে। ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ জনগণ এই ভ্যানগার্ডের টক শো দেখছেন, এরা বিচার করবেন, মানুষ বিচার করবে, গণদেবতা বিচার করবে যে টোটাল পে কমিশনটা 7 পে কমিশন টোটো লাগু হয়েছে কিনা। এবং এটাও এই 7 পে কমিশন লাগু হওয়ার কথা যেটা বললো, সেটাও কিন্তু একটা জুমলা। বিপ্লব বাবু বলছেন 25 বছর বাম জমানার অবসান ঘটিয়েছেন, অনেক আন্দোলন করেছেন। আমি জানি না কবে বিপ্লব বাবু 25 বছর বাম জমানার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা আন্দোলন করতে দেখিনি। উনি প্যারাশুটে দিল্লির থেকে এসছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। এটা বিজেপির কৃতিত্ব নয়, এটা অ্যান্টি ইনকামবেন্সি ছিল এবং সেটাকে ভারতবর্ষের বড় বড় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, বিজেপির প্রেসিডেন্ট এবং তাদের ওই সরকারের সমস্ত বড় বড়
আমলারা বড় বড় মিনিস্টার এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলি একটাও পালন করা হয়নি। বেকারদের জন্য বলেছিল যে প্রতি ঘরে অন্তত একটা করে সরকারি চাকরি দেওয়া হবে। নির্বাচনের আসার প্রাক মুহূর্তে নির্বাচনে জিতে সরকার হওয়ার সাথে সাথে ওরা ডিক্লারেশন দিল যে কেউ চাকরির জন্য যেতে পারবে না। ওই যে মুখ্যমন্ত্রী একটা করেছে না কি দরবার, সেই দরবারে কেউ চাকরির জন্য যেতে পারবে না, এটা এমবার্গো করে দিয়েছে, যাওয়া যাবে না। অন্য কিছু নিয়ে যাওয়া যাবে, মুখ্যমন্ত্রীর দরবারে চাকরি নিয়ে যাওয়া যাবে না। আর ওরা বলছে ওই ভীষণ ডকুমেন্টস ফুলফিল হয়েছে কিনা এই রাজ্যের মানুষ বিচার করবে। আজকে গভর্নমেন্ট হওয়ার সাথে সাথে বলছে কর্মসংস্থান। আমি প্রশ্ন করতে চাই, কর্মসংস্থান ত্রিপুরা রাজ্যে কোথায় হচ্ছে? কর্মসংস্থান করার জন্য কি হচ্ছে, কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কি প্ল্যানিং নেওয়া হয়েছে, এবং গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কি পরিকল্পনা পাঠানো হয়েছে? আজ পর্যন্ত কিন্তু কোনো একটা পরিকল্পনা ওইখানে পাঠানো হয়নি। এবং আমরা কি দেখছি, আমরা দেখছি, আমি যদি মিথ্যা কথা বলি জনগণ তার বিচার করবে। বিপ্লব দেবের গভর্নমেন্ট আসার পর স্কিল ডেভেলপমেন্টের নামে দিল্লি থেকে হাজার হাজার মানুষ এসে, শত শত লোক যারা ত্রিপুরা রাজ্যের সাথে পরিচিত নয়, এই সমস্ত মানুষ এসে স্কিল ডেভেলপমেন্টের জন্য ঘর, বিভিন্ন জায়গায় ঘর নিয়েছে। ঘর নিয়ে প্রধানমন্ত্রী বড় বড় ছবি লাগিয়ে স্কিল ডেভেলপমেন্টের অফিস করেছে। কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যাদেরকে দিচ্ছে সত্যি সত্যি বেকাররা সেই 30,000 35,000 টাকা করে পাচ্ছে কিনা সেটা রাজ্যের মানুষ বিচার করবে। স্কিল ডেভেলপমেন্টের নামে হাজার হাজার কোটি টাকা ত্রিপুরা রাজ্যের মানুষের ছাড়া দিল্লির লোকরা এবং অন্য অন্য সংস্থাগুলি এসে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি জানতে চাই, মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, এই স্কিল ডেভেলপমেন্টের নামে লক্ষ লক্ষ টাকা যেটা খরচা করা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, সে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট শ্বেতপত্র প্রকাশ করার দরকার যে স্কিল ডেভেলপমেন্টের নামে কত টাকা খরচা হয়েছে এবং এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কতজন বেকার কর্মসংস্থান হয়েছে, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে কতজন লোককে কর্মসংস্থান দিয়েছে, এই শ্বেতপত্র মানুষের কাছে দেবে 1 বছরে। আমি দেখলাম ভীষণ ডকুমেন্টসে তারা বলেছে যে রেগা কর্মচারীদের জন্য, রেগার শ্রমিকদের জন্য 340 টাকা করবে। 340 টাকা করা তো দূরে থাক, গ্রামে গঞ্জে সে রেগা কর্মচারীদের যে মজুরি 340 টাকা করা হয়নি। এবং তাদের যে কর্মসংস্থান তা দিনে 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 কমে গেছে। আজকে গ্রামেগঞ্জে রেগার কাজ নেই, শ্রমজীবীদের মধ্যে হাহাকার, এবং তারা কোনো কাজ পাচ্ছে না। যেখানে 90 দিন 92 দিন 94 দিন হতো, অনেক পঞ্চায়েতে দেখা যায় 10 দিন 12 দিন কাজ হয়েছে। এবং বিভিন্ন যে সামাজিক ভাতাগুলি আছে, সামাজিক ভাতাগুলি 2000 টাকা করে করার কথা, ভীষণ ডকুমেন্টসে সেটা ছিল 2000 টাকা করে বৃদ্ধি পায়নি এবং এটা করেনি। পক্ষান্তরে আজকে কিন্তু সেই সামাজিক ভাতাগুলি বন্ধ হয়ে আছে। আমরা কি দেখলাম বিপ্লব বাবুকে, ওই মোদিজির লক্ষ্যে মোদিজি স্বপ্ন দেখছেন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ,
আর এখানে বিপ্লব বাবু দেখছেন 1 বছরে উনি যা করছেন, যে এখানে কংগ্রেস মুক্ত ত্রিপুরা। আমরা 25 বছর আন্দোলন করেছি, 25 বছর সংগ্রাম করেছি, কিন্তু উনি যে স্বপ্ন দেখছেন, উনি সরকারে আসার সাথে সাথে আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের পার্টি অফিসগুলি, বিরোধী দলের পার্টি অফিসগুলি বুলডোজার লাগিয়ে বড় বড় বিল্ডিংগুলি সব ভেঙে দিয়েছে। যদি খাস জায়গায় কোনো পার্টি অফিস থাকে, কোনো জায়গায় যদি বিল্ডিং থাকে, তার একটা প্রসিডিউর আছে, তার সিস্টেম আছে, প্রসিডিউর আছে, আইনে তার বলা আছে যে আইন বলছে যে কেউ যদি খাস জমির উপরে থাকে তাকে নোটিশ করতে হবে। নোটিশ করার পর সেখানে হিয়ারিং করতে হবে, পার্টিদেরকে হিয়ারিং করে তারপরে সেখানে সিদ্ধান্ত হবে। কোনো খাস জমির উপরে যদি 30 বছরের উপরে কেউ দখল করে রাখে, সেটা বেআইনিভাবে তাকে ভাঙা যায় না। যার দখল থাকবে প্রাইভেট পার্টির সাথে 12 বছর, সরকারের জায়গায় যদি কোনো পার্সন থাকে, প্রাইভেট পার্সনের জায়গায় 12 বছর, সরকারি জায়গায় যদি কেউ থাকে তার 30 বছর হলো লিমিটেশন। আমাদের 60 বছরের পার্টি অফিস, 65 বছরের পার্টি অফিস, 40 বছরের পার্টি অফিস, ওই সমস্ত পার্টি অফিসগুলিকে একতরফাভাবে আইনের তোয়াক্কা না করে সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত পার্টি অফিসগুলিকে ভেঙে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, আমাকে কথা বলতে দিন। আমি একটা কথা বলতে চাই যে এই পার্টি অফিসগুলি যদি বেআইনি হয়ে থাকে, তোমার কোনো অধিকার নাই অ্যাসেটটাকে ধ্বংস করা। তুমি তার টেক ওভার করো, তাদের সরকারি অফিস করো, মানুষের কোনো একটা ব্যবস্থা করো। সে এটাকে ভেঙে দিয়ে রাজ্যের সম্পত্তিকে নষ্ট করেছে। আমরা দেখেছি কমলপুরের পার্টি অফিস, আমাদের নামে দলিল, আমাদের নামে পর্চা, সমস্ত পেপার থাকা সত্ত্বেও কমলপুর পার্টি অফিসে তারা তালা ঝুলিয়ে তারা কমলপুর পার্টি অফিস দখল করে ফেলেছে। এখন মামলা চলছে, আজকে মামলা চলছে, সেই মামলা তারা নোটিশ পেয়েছে, মামলা এগোচ্ছে, মামলার গতিতে আইনগতভাবে বিচার হবে। এইভাবে আমরা দেখেছি কি পঞ্চায়েত নির্বাচন গেল, বিরোধী দলের লোকরা নমিনেশন পর্যন্ত দিতে পারছে না। এই রাজ্যের মানুষের গলা টিপে গণতন্ত্র কণ্ঠরোধ করছে এই সরকার, এবং কোন বিরোধী দলের লোকজনকে নমিনেশন পর্যন্ত দিতে দেয়নি। আমি বামুটিয়ায় অবজারভার ছিলাম, আমি হলফ করে বলতে চাই, বামুটিয়াতে আমি যখন সমস্ত পঞ্চায়েতের যে মেম্বারদের নিয়ে, আমি আমার সাথে 2-1 বন্ধু নিয়ে পুলিশ বাহিনীকে ফোন করে, এসপি কে ফোন করে আমি যখন ওইখানে রওনা হলাম, বামুটিয়ার সমস্ত পঞ্চায়েত সদস্যকে নিয়ে আমি যখন নমিনেশন ফাইলিংয়ে গেলাম, সেখানে 500-700 বিজেপি কর্মী সেখানে রাস্তা বন্ধ করে রেখেছে। আমাকে পুলিশ আমার সাথে ছিল, আমরা পুলিশকে বলেছি যে আমাদেরকে নমিনেশন দিতে ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু পুলিশ সেরকম ভাবে ভূমিকা নেয়নি। আমরা সেদিন ফিরে এসেছি, আমরা নমিনেশন দিতে পারিনি। আমাদের কংগ্রেস প্রেসিডেন্ট নমিনেশন দিতে গিয়ে ডুকলি ব্লকে আক্রান্ত হয়েছে। কমলপুরে কংগ্রেস প্রেসিডেন্ট 2-2 বার আক্রান্ত হয়েছে। আইনের শাসন এই রাজ্যে ভেঙে পড়েছে। আজকে বিগত 25 বছরে আমরা দেখেছি যে অন্তত কংগ্রেস প্রেসিডেন্ট কোথায় ট্যুরে যাবে, তার জন্য আমরা দেখেছি যে তার জন্য স্কট চেনে আমরা স্কট পেয়েছি। আজকে বিপ্লব দেবের সরকার এসছে, কিন্তু কংগ্রেস প্রেসিডেন্টের জন্য কিন্তু আজকে, বা কংগ্রেসের কোন নেতৃত্বে যদি আজকে যায় কোথায়ও, তার জন্য পুলিশের ব্যবস্থা আজকে কিন্তু নাই। এটা অঙ্গুলি হেলনে সেটা স্টপ করে দেওয়া হয়েছে। আর আমরা পক্ষান্তরে দেখছি কি বিজেপির সাধারণ সম্পাদক, বিজেপির সাধারণ কর্মী যারা বিভিন্ন জায়গায় মিটিং করতে যাচ্ছে, সামনের পুলিশ স্কট, পিছনের পুলিশ স্কট দিয়ে
তারা যাচ্ছে, সাধারণ কর্মীরা পর্যন্ত যাচ্ছে। আমি আজকে এই রাজ্যে সমস্ত কিছু ভেঙে গেছে। অশোক বাবুর কাছে আসবো। নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন এক জনসভা থেকে, দিল্লিতে কুস্তি ত্রিপুরাতে, দিল্লিতে দোস্তি ত্রিপুরাতে কুস্তি, কংগ্রেস নিয়ে কথাটা বলেছিলেন। আমি প্রশান্ত বাবুর একটা বিষয় এখন এই বিষয়টাকে নিয়ে আমি বলতে চাই। উনি বলছিলেন যে বিগত 25 বছরের জামানায় যদি কংগ্রেস প্রেসিডেন্ট কোথাও ট্যুরে যেতেন তখন স্কট দেওয়া হতো, একটা প্রশংসা করলেন। আর এখন দেখা যাচ্ছে 25 বছরের বামফ্রন্ট সরকার প্রশংসা করছেন। আমি কথাটা স্পষ্ট করতে চাইছি আগে, সেখানে প্রশংসা করছেন। বিজেপির বিরুদ্ধে এখন কথা বলছে, যেখানে নরেন্দ্র মোদী বলেছিলেন দিল্লিতে দোস্তি ত্রিপুরাতে কুস্তি, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্টুডিওতে দাঁড়িয়ে আমি দেখলাম পুরো বিষয়টা উল্টো। কি বলবেন এই সমস্ত অভিযোগগুলো? প্রোগ্রামটা যেভাবে চলছে অনেক সময় সেই যে 15 মিনিট কথা বললে যে পয়েন্ট ওয়াইজ আনসার দেব সেটা আর পসিবল হয় না। এটা অনেকটা ওই মাঠে লেকচার দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। বিকজ যদি আমি পয়েন্ট নোটও করতাম 15 মিনিটে 30টা 60 কোয়েশ্চেনের আনসার দেওয়ার কোনো জাস্টিফিকেশন নেই। আই ক্যানট আনসার। যদি এভাবে আশা করেন তাহলে ভুল হবে। এখন আমরা উকিল মানুষ যুক্তি তর্কতে বিশ্বাস করি না। এখন ওনাকে যুক্তি তর্কতে বিশ্বাস করি। 15 মিনিট আপনার কথা শুনেছি, এবার ওনার কথা শুনবো, মাঝখানে শুনবো না কিছু। প্রশ্নটা হলো, আমি একটু পার্সোনাল ইস্যুটা বলি। আমার মতন একজন মানুষ যে 1982 থেকে ত্রিপুরায় কাজ করছি, কোনোদিন কোনো সাথে পাচে থাকিনি, কোনো কিছুতে থাকিনি, কোনো মিটিংয়ে পলিটিক্সের কিছুতে ছিলাম না। আমার মতন একজন মানুষ যে মোটামুটি নির্বিরোধ, কারোর সঙ্গে ঝগড়াও নেই, কিছু নেই, লিখতাম তো বেশিরভাগ ওই স্বাস্থ্য নিয়েই লিখতাম। আমার মতন মানুষ হঠাৎ রাজনীতিতে এলো কেন? ওয়াই? ইট ইজ ইম্পর্টেন্ট। বোঝা উচিত মানুষের যে কি সেই সিচুয়েশনটা যেখানে সাধারণ মানুষ, অর্ডিনারি নন পলিটিক্যাল মানুষ বাধ্য হলো চিন্তা করতে যে নাগরিক হিসাবে এখন সময় এসছে সক্রিয় রাজনীতিতে ঢোকার। এটা ডিউটি। কারণ আমার মনে হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী যেভাবে সরকারটা চালাচ্ছিল, যেভাবে রাজ্যটা চালাচ্ছিল, যেভাবে অন্য পলিটিক্স কন্ট্রোল করছিল, সেখানে একটা ডেঞ্জারাস কুস্তি না দিকে আমরা যাচ্ছি, বিপজ্জনক দিকে যাচ্ছি। কিরকম বিপজ্জনক? সিপিএমের এই 25 আর আগের 10 এই রাজত্বে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ব্যক্তিগতভাবে যে ডক্টর অশোক সিনহা, সিপিএমের এই 35 বছরে ত্রিপুরার কি ক্ষতি হয়েছে, অনেকে অনেক কিছু বলবেন। আমি কিন্তু বলবো ত্রিপুরার এই 35 বছর সিপিএমের রাজত্বে মানুষের বিবেক ধ্বংস হয়েছে। এখানের মানুষ হাসি মুখে মিথ্যা কথা বলতে শিখেছে, নির্লজ্জের মতো মিথ্যা বলতে শিখেছে। আমি একটা প্রোগ্রামের কথা বলি, 13 সালের আগে এরকমই একটা টক শো ছিল। ওই টক শোতে সামনে কলেজের ছেলেমেয়েরা ছিল, অনেক স্মার্ট ইয়াং। এদের তো বাই গড বিশ্বাস করুন, আমরা তিনজন যদি থাকি আর সামনে যদি বাচ্চা ছেলেরা থাকে, ইউ ফিল গুড। এদের দেখলে ভালোই লাগে। তো উচ্ছল কিছু কলেজের স্টুডেন্ট। তো সেখানে আলোচনা করতে করতে কম্পিউটার নিয়ে কথা হলো। কম্পিউটার নিয়ে কথা বলতে বললাম আমরা অনেক সময় ভুল করি যে যখন যে জিনিসটা ভালো সেটাকে অ্যাকসেপ্ট করতে দেরি করি। যেমন ব্যাঙ্গালোর অ্যাকসেপ্ট করে নিয়েছে আগে কম্পিউটার রিভলিউশন, অ্যাজ এ রেজাল্ট এখানে কর্মসংস্থান হয়েছে অনেক। এই তো ত্রিপুরারও বেশ কিছু ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে আছে। এটা যে সত্য, এটা নিয়ে পৃথিবীর কেউ আলোচনা করবে না, আমরা সবাই জানি। এতই আছে যে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট ব্যাঙ্গালোরে আছে, মানে ব্যাঙ্গালোরে প্রচুর আমাদের ছেলেমেয়েরা কাজ করে। তখন ওই যে ছেলে মেয়েগুলি, কলেজের ছেলে মেয়েগুলি, তারা ভ্যা ভ্যা করে হাসতে হাসতে বলে, না ত্রিপুরার কেউ ব্যাঙ্গালোরে নাই। কি বলছো? না, ত্রিপুরার কেউ ব্যাঙ্গালোরে চাকরি করে না, কাজ করে না। বিলিভ মি, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল দেখে যে দিস ইজ হোয়াট কমিউনিস্ট পার্টি ইজ ক্রিয়েটিং। এই ধরনের মানুষ তৈরি করছে এরা, যাদের মানে কোনো বিবেক বলে কিছু নেই, সততা বলে কিছু নেই, নাথিং। তারা শুধু রোবটসের মতো, তোতা পাখির মতো মিথ্যা জানে। ডেঞ্জারাস প্রেসিডেন্টস। ত্রিপুরা কেন, যে কোনো জায়গাতে একটা কমিউনিস্ট পার্টি যদি রাজত্ব করে এই রেজাল্ট হয়। বিলিভ মি, এই সমস্ত জিনিসের কারণে আমার মতো লোকের রাজনীতিতে আসা। বিকজ দিস পিপল হ্যাভ টু গো। এদের যাওয়াটা পৃথিবীর অন্য যে কোনো জিনিসের চাইতে বেশি জরুরি। সূর্য না উঠুক তবু সিপিএম যাক, এই ছিল আমার মতো। আমি কমেন্ট করেছিলাম একবার, যদি ঈশ্বর কমিউনিস্টের সঙ্গে থাকে আমি ঈশ্বরকে ত্যাগ করব।
দ্যাট ইজ হোয়াট আই বিলিভ নাও, এখনো বিশ্বাস করি। কারণ এরা এত সমাজটাকে ভেতর থেকে মেরুদণ্ডটাকে নষ্ট করে যে 1000 বছর উঠতে পারে না যাত্রা, যেখানে ঢুকে একবার এই ক্যান্সারটা। দিস ইজ দ্য রিজন আমার মতো লোকের পার্টিতে আসা। ওই সময় কংগ্রেস পার্টি ছিল একমাত্র বিরোধী দল যেটা অ্যাক্টিভ ছিল, সো আমি কংগ্রেসে ছিলাম। প্রশান্ত বাবু আমরা একসঙ্গে কাজ করেছি, সিপিএম এর এগেইনস্টে ফাইট করেছি, টাফ ছিল, ভেরি টাফ। কিন্তু আমরা যেটা দেখেছি আগে, যেটা সন্দেহ ছিল 13-তে, প্রশান্ত বাবু জানেন, আমরা সবাই জানি 13-র ইলেকশনটা কিন্তু একই রকমের প্রায় ছিল। আমরা যারা ইলেকশন লড়ছিলাম আমাদেরও ভুল ছিল, অনেকখানি আমরা টেকনিক্যালি অনেক মিস্টেক করেছি, অনেক চেষ্টা করেছিলাম, যে ভুলগুলি পরে শুধরানো গেছে সেই ভুলগুলিও ছিল। কিন্তু আমি একটা কথা বলি শুধু, আমি ওই সময় বেশ ইনফ্লুয়েন্সিয়াল ছিলাম, মেবি ফর সাম রিজন অর দ্য আদার, বিশেষ করে ইলেকশনের কাজ যেহেতু করতাম। যেদিন সোনিয়া গান্ধী আসবেন না ডিক্লারেশন হলো, সেদিন কংগ্রেস ভবনের সেই বড় সামনে প্রেসিডেন্টের রুমে আমি ছিলাম, আর এখন যারা মিনিস্টার আছেন এদের বেশ কয়েকজন ছিলেন, ফেলিরিও সাহেব ছিলেন। আমি বললাম फोन लगाइए, राहुल जी को फोन लगाइए, क्यों नहीं आएंगे, वाई शुडंट शी कम, बीमार है, बीमार है, अरे बीमार है, प्राइम मिनिस्टर আসেনি, बीमार है বলে সোনিয়া গান্ধী আসছে না, নাগাল্যান্ডে যাচ্ছে, আমাদের এখানে আসছে না। এন্ড উই নিউ, উই আর ইন শক, মানে তখন ধাক্কা চলে গেছে যে দোস্তি কুস্তি এটা মোদিজির কথা না, এটা আমরাই বলতাম, এটা আমরা বিশ্বাস করতাম না। আমি এই কথাগুলো লাগাই করতাম। এখানে ইন্টারাপ্ট করলে চলবে, দ্যাট ইজ ইওর চয়েস, বাট আই থিংক আমরা সবাই চুপ ছিলাম। সো সেদিন উই থ্রেটেন্ড যে ইমিডিয়েটলি দিল্লিতে কথা বলো, অ্যান্ড কথা বলার পরে অনেক রাত্র 11টা পর্যন্ত ইয়ের পরে আলটিমেটলি রাহুল গান্ধীর একটা ভিজিট বাড়লো। 13 ইলেকশনে কেন্দ্রীয় মন্ত্রীরা আসেননি। এখনই প্রশান্তবাবু বলছিলেন বিজেপি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা ইউজ করেছে। বিজেপি সরকার ছিল দিল্লিতে, তারা মন্ত্রীর পর মন্ত্রী এখানে পাঠিয়েছে, হেভি ওয়েটসদের পাঠিয়ে যুদ্ধে জিতেছে। 13-তে কিন্তু একই ছিল, দিল্লিতে কংগ্রেস গভর্নমেন্ট ছিল, আমরা কংগ্রেসের বিরুদ্ধে একটা পার্টির সঙ্গে ফাইট করছিলাম, মন্ত্রীরা আসেননি, হেভি ওয়েটসরা আসেননি কেউ। মানে চিদম্বরম সাহেবকে আনতে আমাদের ভিক্ষা করতে হয়েছে। হি কেম, হি ওয়াজ ভেরি পোলাইট, আমি তার সঙ্গে ছিলাম। কিন্তু সমস্ত জিনিসটাতে আমরা বুঝে গেছিলাম যে দিল্লির সরকার ইন্টারেস্টেড না। সেটা বোঝার পরে গ্র্যাজুয়ালি 13 ইলেকশনের পরে আমি 13 ইলেকশনের আগে একটা ডিক্লারেশন দিয়েছিলাম নিউজ পেপারে কোট করলে, যদি 13 ইলেকশনে হারে there will be devastation, Congress will be devastated, থাকবে না। and it happened, কারণ এটা ভালো মন্দের ব্যাপার না, ফেথের ব্যাপার। ফেথ বড় ফ্রেজাইল জিনিস হয়, খুব হেভি ওয়েট জিনিস না ফেথ। ফেথ একটা সুতোর ইয়েতে থাকে, একবার বিশ্বাস ভাঙলে বড় কষ্ট জোড়া দেওয়া। সো 13 ইলেকশনে হারার পর চারদিকের অ্যাটিটিউড দেখে, আমাদের ভুলগুলো দেখে পিপল বিলিভড কি আমরা যারা কংগ্রেসি ছিলাম আমাদের পক্ষে আর সিপিএমকে সরানো সম্ভব না। তারা অল্টারনেটিভ খুঁজছিল, কেউ ভাবছিল বোধহয় তৃণমূল পারবে, মানে বন্যায় মানুষ যেরকম খড়কুটো খোঁজে এরকম ভাবে খুঁজছিল কোনটাকে পাওয়া যায়, একটা কিছু শক্ত কিছু যাকে ধরে মানুষ সিপিএম এর হাত থেকে রক্ষা পাবে। So that is how it happened. বিজেপি যারা লিডারশিপ ছিলেন তারা জিনিসটা আন্দাজ করলেন কি এরকম একটা ভেরি স্ট্রং অ্যান্টি ইনকামবেন্সি চলছে ত্রিপুরায়। আদারওয়াইজ ইউ ইমাজিন, যে পার্টির ভোট ছিল 1.5%, সেই পার্টি 3 বছর আগে কিভাবে ডিসাইড করলো যে ত্রিপুরা আমরা দখল করার জন্য হোল হার্টেড ঝাঁপাবো? বিকজ দে ওয়ার সিস্টেমেটিক্যালি তারা প্রথমে বিস্তারক পাঠিয়ে খবর নিয়েছে, গ্রামে গঞ্জে জিজ্ঞেস করে দেখেছে পাবলিক রিয়েকশনটা কি। পাবলিক রিয়েকশন বিজেপির পক্ষে ছিল না, পাবলিক রিয়েকশন ছিল সিপিএম এর এগেনস্টে। তো কীভাবে ইউজ করবো এটাকে? তারা আরও খবর নিয়ে তারা যে টেকনিক্যালি যে প্ল্যানটা করলো যে দে ওয়ান্টেড এ ক্লিন ইমেজ, একটা ক্লিন পার্সন। ইউ সি, যে কোনো গেমে, সে ক্রিকেট হোক কিংবা পলিটিক্স হোক, একটা ম্যাচ যখন হয় যে হারে দ্য ক্যাপ্টেন ইজ ফিনিশড, এটা নিয়ম। ক্যাপ্টেন হারলে বলবে এই ক্যাপ্টেনটা ভালো না, ক্যাপ্টেন ভালো হোক খারাপ হোক, তার টিমের জন্য হারলেও ক্যাপ্টেন খারাপ। সো হেরো পার্টির সঙ্গে কেউ থাকতে চায় না।
সো দে হ্যাড টু ব্রিং নিউ ফেসেস। তারা অ্যাজ পার এভাবে প্ল্যানিং করলেন। প্ল্যানিং কাকে বলে আমি এখানে এসে বুঝেছি কাকে প্ল্যানিং বলে। সেই প্ল্যানিং করা হলো, আমার মতন মোস্ট অর্ডিনারি পিপলের কাছে লোক গেল, আমি রিফিউজ করলাম। কংগ্রেস ভবনেও ডাক পেতাম না, আর ওখানে যাওয়া বন্ধ হয়ে গেছিলো। 1-2 বছর তো চুপচাপই ছিলাম। তারপরে আমার মতন লোকের কাছে গেল যে আপনি আসুন, বিকজ উই ওয়ান্ট টু চেঞ্জ। সো সেটা অন্য স্টোরি। তারপরে মানুষ কিন্তু কংগ্রেসের যে 46% ভোট ছিল তার মধ্যে 45% ভোট শিফটেড টু বিজেপি। মানুষ ভুল করে না, আমরা ভুল করতে পারি। আমরা যারা কাজ করি ওয়ার্কার পার্টির, আমরা ভুল করতেই পারি। মানুষ ভুল করে না, মানুষ ঠিক চয়েস করেছে। সিপিএম এর প্রচুর সাপোর্টার বিজেপি ভোট দিয়েছে, কারণ তারা চাইছিল, তারাও বুঝতে পারছিল, আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে ত্রিপুরা থেকে সিপিএমকে সরানোটা অত্যন্ত জরুরি ত্রিপুরা সার্ভাইভেলের জন্য। বিরোধী দলে থাকলে যেই বিরোধীতে থাকুক সে সরকার পক্ষকে সমালোচনা করবে, এটা স্বাভাবিক, এটা ওয়েলকাম। এবং সমালোচনা না করলে গণতন্ত্র থাকে না। সুতরাং যারা বিরোধী পক্ষে আছেন তারা সরকারের প্রত্যেকটা স্টেপের সমালোচনা করবেন, অ্যাবসলিউটলি ওয়েলকাম। সরকারি দলে থাকলে আমরা শুধু সরকারের যারা সমালোচনা করবেন তাদের জবাব দিতে থাকবো, সেটারও প্রয়োজন নেই। আপনি আপনার মতামত প্লেস করুন, আমি আমার ওপিনিয়ন প্লেস করবো। আই ডোন্ট হ্যাভ টু আনসার এভরিথিং দ্যাট ইউ সে। প্রত্যেকটা পয়েন্ট আপনি রেজ করবেন, আমি সেটা আনসার করবো, নো আই এম নট ইন্টারেস্টেড। পাবলিক উইল ইভ্যালুয়েট। আপনি যেটা বলছেন পাবলিক ইভ্যালুয়েট করবে, আমি সবসময় বিশ্বাস করি এটা দ্য মোস্ট পাওয়ারফুল ইজ। আপনি খেয়াল করবেন আমি কোনোদিনই টিল ডেট ইলেকশনের পরে কে জিতবে আমি অ্যানাউন্স করি না। কেন করি না? কারণ আমি এটা মনে করি অ্যাফ্রন্টিং দ্য পিপল। মানুষ ডিসাইড করেছে, তো আমি বলার কে? মানুষ যা বলেছে মানুষের ওই ডেটে জানতে পারবো আমি। সো আমরা কি করেছি সেটা আমি বলতে পারি। একটাই মজার কথা বলি যে ভিশন ডকুমেন্টে কি আছে, অ্যাটলিস্ট ভিশন ডকুমেন্ট এখন কোয়াইট ফেমাস। সবাই এখন ভিশন ডকুমেন্টে কি কি আছে জেনে যাচ্ছে। জেনে রাখা ভালো, সবগুলোই হবে, আলটিমেটলি হবে, এটাতে কোনো প্রবলেম নেই। আমরা কি কি করেছি লিস্ট ওয়াইজ ডেট ওয়াইজ বলার মতো জায়গা এটা না। একটা শুধু কথা বলি আমি, 2013 সালের ইলেকশনে হারার পরে যে অবস্থা হয়েছিল, প্রশান্তবাবু আর আপনারা যদি বলেন যে 2013 ইলেকশনে সিপিএম জেতার পরে ত্রিপুরার যে অবস্থা ছিল, 2018-তে বিজেপি জেতার পরে ত্রিপুরার ওই অবস্থা ছিল, প্লিজ মানুষকে খোলাখুলি বলুন 13 সালের সিপিএম জেতার পরে যা হয়েছিল তার চাইতে 18-র সিপিএম হারার পরে খারাপ হয়েছে বলুন, আপনাদের কি হবে আমি জানি না। পিপল উইল লাফ এট ইউ। ফার্স্ট থিং যেটা ডিসিশন হয়েছিল বিজেপি অফিসে যখন লিডিং বাই 42, তখন ফার্স্ট মেসেজ গিয়েছিল নো রিভেঞ্জ, নো রিভেঞ্জ, নো রিভেঞ্জ, অ্যাবসলিউটলি নো ভায়োলেন্স। ইয়েস, সব জায়গায় কন্ট্রোল করতে পারিনি, বাট ইমাজিন এই 25 বছরের এই নিষ্ঠুর একটা গভর্নমেন্টের পরে ত্রিপুরার মানুষ উঠে ওদের মারেনি। দিস ইজ এ বিগ সারপ্রাইজ। আমরা সারপ্রাইজ ছিলাম যে মানুষ ওই রিয়েকশনটা দেয়নি, অ্যান্ড উই আর এক্সপেক্টিং ভায়োলেন্স। আমরা ভয়ে ভয়ে ছিলাম বিজেপি জিতলে প্রচন্ড ভায়োলেন্স হবে, কারণ যার মেয়েকে তুমি মেরেছো সে তোমাকে মারবে না, মারেনি। ত্রিপুরার মানুষ ওই ভায়োলেন্স করেনি ভায়োলেন্সটা। যারা বলছেন বলুন, পাবলিক জানে। ইয়েস, স্ট্রে ভায়োলেন্সেস ডেফিনেটলি। এখন 5টা স্ট্রে ভায়োলেন্স তুলে নিয়ে আপনি বললেন 13 সালের পর থেকে খারাপ, প্লিজ, মানুষ শুনছে, মানুষ হাসবে আপনাদের উপরে যদি আপনারা বলেন 13 সিপিএম জেতার পরে যে অবস্থা ছিল বিজেপির পরে তা হয়েছে। তুলনা হয় না কোনো দিকে, ফরগেট ইট। বলতে থাকুন, আই উইল নট স্টপ ইউ, প্লিজ ক্যারি অন। এটা হলো ভায়োলেন্সের কথা বলছি। ইয়েস, স্ট্রে ভায়োলেন্সেস হয়েছে। অ্যান্ড একটা কথা বলি আমি, আনঅফিসিয়ালি বলি, লেনিনের মূর্তি ফেলেছিল, আই ওয়াজ ভেরি হ্যাপি। ওয়ান অফ দ্য বিগেস্ট টেররিস্টস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, তার মূর্তি রাখার কোনো জাস্টিফিকেশন আমি দেখি না। হি ইজ এ মাস মার্ডারার। অনেকে ওই পলিটিক্যালি কারেক্ট হতে গিয়ে বলেন লেনিনের মূর্তি থাকা উচিত না, থাকা উচিত না। হি রিপ্রেজেন্টস ভায়োলেন্স। লেনিন রিপ্রেজেন্টস মাস মার্ডার। গুড দ্যাট হিজ থিং ওয়াজ গিভেন। এটা আমার আনঅফিসিয়াল বক্তব্য, পার্টি থেকে না। পার্টি বলে না, পার্টি যেহেতু ইয়েতে আছে থাকা উচিত সব আছে। আই ডোন্ট বিলিভ দ্যাট লেনিন স্ট্যাচু শুড বি দেয়ার এনিওয়ের। এনিবডি হু রিপ্রেজেন্টস ভায়োলেন্স, তাহলে কালকে আমি হিটলারের লাগাবো,
যদি এরকম হয়, ভায়োলেন্স যদি গ্লোরিফাই করতে হয়, ওটাও তো একটা আইডিওলজি। ওই আইডিওলজিতে ছিল হি হ্যাজ কিল্ড পিপল, লাগাবো তারটা? হোয়াট সর্ট অফ এ থিং ইজ দিস? লেনিনের মূর্তি লাগাবে, স্ট্যালিনের মূর্তি লাগাবে? দিস আর মাস মার্ডারার্স, পৃথিবীর লার্জেস্ট মার্ডারদের লিস্টের নামে এরা আছে। এনিওয়ে, ফরগেট ইট, এটা আমার ব্যাপার। আমি অনেক জিনিসই কমিউনিস্টের পছন্দ করি না, এটা তার মধ্যে একটা। আমরা কি করতে পেরেছি এক বছরে? আমি অজুহাত দেব না, নো এক্সকিউজেস, অ্যাবসলিউটলি। আমার বলার প্রয়োজন নেই যে এসে আমরা 12,000 কোটি টাকা মাইনাসে ঢুকেছি, ঋণ ছিল, ডেফিসিট ছিল, থাকবে, গভর্নমেন্ট এরকমই করে। আর কমিউনিস্টদের তো একটা আছে সিস্টেম যে যুদ্ধে হারলে পেছনে আগুন লাগিয়ে দিয়ে যাও, যাতে যারা যুদ্ধ জয় করবে তারা এসে যাতে কিছু না পায়। আছে না একটা থিওরি? আছে, তারা করেন এটা। সো ওটাও স্বাভাবিক, কমিউনিস্ট পার্টি থাকলে এটা হবে, এটাও স্বাভাবিক। হোয়াট হ্যাভ উই বিন এবল টু অ্যাচিভ? ফার্স্টলি, আমরা আপ্রাণ চেষ্টা করছি আমার বন্ধুদের বোঝানো যে কর্মসংস্থান মানে চাকরি নয়। আই রিপিট দিস, তারা এটা নিয়ে বসে থাকুন। এই একটা ট্রেনিং এরা দিয়েছেন কমিউনিস্ট পার্টির এরা, কর্মসংস্থান মানে চাকরি, পৃথিবীর সব লোক চাকরি করবে, কেউ প্রোডাকশনে থাকবে না, দেশের মহা উন্নতি হবে। হোয়াট সর্ট অফ এন আইডিওলজি ইজ দিস? চাকরি দিয়ে কোনো দেশের উন্নতি করা সম্ভব না, চাকরি দিয়ে কোনো রাজ্যের উন্নতি করা সম্ভব না, পিরিয়ড। কাজ জোগাড় করতে হবে, কাজের ফিল্ড তৈরি করতে লাগবে, মানুষ কাজ করবে, জিডিপি বাড়বে। দ্যাট ইজ হাউ এ কান্ট্রি ইমপ্রুভস। আমি যদি ত্রিপুরার 40 লক্ষ লোককে 40 লক্ষ চাকরি দিয়ে দিই, টাকা কোত্থেকে পাবো? টাকা যদি দিল্লি থেকে দেয় তাহলে ওই বসে বসে খাবো দিল্লির টাকা দিয়ে। এভাবে চলে না দেশ। 25 বছরে 90-10 রেশিও, এটা 91-9 করতে পারেনি, বা 89-11 করতে পারেনি। ওই রেশিওতে খুশি ছিল, কেন্দ্র থেকে 90 পাচ্ছি। দিস হ্যাজ টু বি ইনক্রিজড। এটা লজ্জার যে আমরা ভিক্ষা করে এখনো দিন কাটাই। আমাদের স্টেটের প্রোডাকশন বাড়াতে লাগবে, আমাদের স্টেটের ইনকাম বাড়াতে লাগবে। দ্যাট ইজ টু বি সিন। আগের মতো থাকবো, 10% আমরা দেবো, 90% কেন্দ্রীয় সরকার দেবে, সেটা নিয়ে আমাদের চলবে, এটা চলতে দেওয়া ঠিক না। এটা চেঞ্জ করতে লাগবে। দ্যাট ইজ আওয়ার ইনকামটা বাড়ানো। আমরা উত্তর দেবো, স্কোপ পাবো তো? হ্যাঁ, সময় আছে, শুনবো। আমি আগে শুনি, আপনাকে সময় দিয়েছিলাম। বলুন। ধৈর্য রাখিয়ে আপনার সময় সবাই ধৈর্য রেখেছিল। সো মেবি সিস্টেমটা হয়তো এটা মিস্টেকেন সিস্টেম, হয়তো 5 মিনিট দিলে বেটার হতো। স্টিল আমাদের অ্যাচিভমেন্টটা কি? নাম্বার 1, এমপ্লয়মেন্টে ট্রান্সপারেন্সি কমপ্লিট। এমপ্লয়মেন্টের জন্য সিপিএম এর ফ্ল্যাগ, কংগ্রেসের ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ নিতে হবে না, পরিষ্কার। এটাতে অনেকের আপত্তি, অনেক বিজেপি ওয়ার্কারের আপত্তি আছে, বাট স্টিল আমি এই ভাইয়ের সঙ্গে একটু আগে গল্প করার সময় বলছিলাম, চলো পাল্টাই এর মানে কি? আগে তুমি চুরি করছিলে, এবার আমি চুরি করব, ইজ নট চলো পাল্টাই। আগে তুমি চুরি করছিলে, এখন চুরি হবে না, সেটাকে বলে চলে পাল্টাই, চলো পাল্টাই। আগে সিপিএম করলে চাকরি পেত, এখন বিজেপি করলে চাকরি পাবে, বা কংগ্রেস করলে চাকরি পাবে। এটা চলো পাল্টাই না। চলো পাল্টাই মানে এখন তুমি কোন পার্টি করো সেটা দেখা হবে না, তুমি যদি ক্যাপেবল হও তাহলে চাকরি পাবে। প্রবলেমটা কি করেছিল? চাকরিটাকে একটা ডোল, একটা ভিক্ষার মতো বানিয়ে দিয়েছে সিপিএম, যে আমার কাছে চাইলে আমি চাকরি দেবো, অমুক করলে আমি চাকরি দেবো। চাকরি দেওয়ার জিনিস না, মাইন্ড ইট। আজকের পরে প্লিজ লুক এট এ ডকুমেন্ট যেখানে কাউকে চাকরির অফার দেওয়া হয়, প্রথম লাইনটা থাকে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। মানুষের সাহায্য করার জন্য, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য তোমাকে এই কাজটা দেওয়া হলো, এই কাজটা তুমি করবে, এর জন্য তুমি মাইনে পাবে। তোমাকে বাঁচানোর জন্য এই চাকরিটা তোমাকে দেওয়া হয়নি। তোমাকে চাকরি দেওয়া হয়েছে টিচার হিসেবে বাচ্চাদের পড়ানোর জন্য। কি করেছে এরা 25 বছরে? টিচার্স জব কিরকম মানুষকে দিয়েছে? যাদের এলিজিবিলিটি নেই। কোর্ট কি বলেছিল এই 10,323 কেসে? ইট ওয়াজ এ ক্রুয়েল জোক অন দ্য স্টুডেন্টস অফ দ্য স্টেট। এরকম করছিল, এটাকে পাল্টাবো কিভাবে? বিজেপির লোককে চাকরি দিয়ে? সরি, আমরা এরকম ভাবি না, আমরা ভাবি না এরকম। সি, গ্যাপ থাকে চিন্তায়, গ্যাপ থাকে থিঙ্কিং প্রসেসে। তিনি যেভাবে চিন্তা করেন আমি এভাবে করি না। সো মেবি তার পক্ষে আমার আইডিয়াটা বোঝা
প্রায় অসম্ভব। আমিও বুঝি না উনি কেন কর্মসংস্থান বলতে গিয়ে চাকরি বুঝেন, তিনি বুঝেন না আমি কেন কর্মসংস্থান বলতে চাকরি বুঝি না। গ্যাপ হবে, আইডিওলজি ডিফারেন্ট, আইডিয়া ডিফারেন্ট। সো আমি বলছি যে ট্রান্সপারেন্সি আনার উদ্দেশ্যটা কি? ট্রান্সপারেন্সি আনলে করাপশন কমে, বন্ধ হয় বলিনি, বন্ধ হবে না করাপশন কোনোদিনই, কোনো জায়গাতে করাপশন থাকবে, বাট করাপশন হ্যাজ টু বি মিনিমাইজড, করাপশন হ্যাজ টু বি পানিশড ইফ কট। ধরা পড়লে করাপশনের শাস্তি দিতে হবে, দ্যাট ইজ দ্য আইডিয়া। ফাইল গায়েব হয়ে গেলে করাপশনের ফাইলই তো গায়েব হয়ে যাবে রাফালের মতো। শুনুন, আমি আগে শুনি, আপনারা 2 মিনিট আছে, শুনবো 2 মিনিট, এরপরে কথা বলবো। ঠিক আছে, আমার কাছে লিস্ট আছে 7 পৃষ্ঠার, আমি ইচ্ছা করলে একটা একটা করে পরে শুনিয়ে দিতে পারি। দ্য রিয়েলিটি ইজ দিস ইজ নট দ্য টাইম অ্যান্ড প্লেস যে আমি কি কি করেছি, সাকসেস করেছি, এসব না। জাস্ট ইমাজিন, এফসিআই ত্রিপুরাতে চাল কিনবে, ত্রিপুরা সরকারের টাকা লাগতো না, তো টাকা তো এফসিআই এর, সমস্ত ভারত থেকে কিন্তু ত্রিপুরা থেকে। আমি যখন কংগ্রেসে ছিলাম এই ইস্যু আমরা রেজ করেছি, বারবার আন্দোলন করেছি, সিপিএম মানেনি। বিজেপি সরকার আসার পরে এটা স্টার্ট হয়েছে। মানেনি কেন সিপিএম? বিকজ দে ওয়ার ব্যাড পিপল। তারা মুখে যেটা বলে অন্য কিছু করে। মুখে বলতো কৃষক, এফসিআই চাল কিনবে, আপত্তিটা কি তোমার? না, অ্যালাউ করেনি। ঠিক এরকম ফসল বীমা তারা করেনি, কথা বলেছে, ফসল বীমা করতে দেয়নি। প্রশান্তবাবু 7th পে কমিশন নিয়ে অনেক ডিটেলসে বললেন। 7th পে কমিশনের ডিএ তো দেওয়া হয়নি, গ্র্যাচুইটি দেওয়া হয়নি, এটা দেওয়া হয়নি। ট্রু, দেওয়া হয়নি, তো 5 বছর যায়নি। মিনিস্টার বলেছেন অ্যাট দিস মোমেন্ট উই আর নট এবল টু গিভ ইট, আমরা দিতে পারছি না এই সময়ে। মিথ্যা কথা বলেননি, দিতে পারছি না এই জন্য দিচ্ছি না। বাট দ্য বেসিক থিং ইজ পে কমিশনের বেসিক যেটা হয় সেটা ফান্ডামেন্টাল চেঞ্জ যেটা, সেটা হয়ে গেছে। এরপরে বাকি যেগুলো দিস উইল ফলো। বিশ্বাস করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না, অনেকে কষ্ট পাবেন বিশ্বাস করতে, এটা তো হবে। বিরোধী দলে থাকলে অনেক প্রবলেম হয়। কি বলবো, কয়টা লিস্ট দেখাবো? আমাদের প্রাইম ইন্টারেস্ট এডুকেশনের ক্ষেত্রে 25 বছরে বামফ্রন্ট যেটা করেছে সেটাকে মার্ডার বললে খুনিদের সম্মান করা হয়, খুনিদের অসম্মানও করা হয় একই সঙ্গে। এমন একটা সিচুয়েশন করেছে যে টিচারদের কোয়ালিটি যেটা করেছে, টিচারদের অ্যাটিটিউড যেটা করেছে, যে ক্লাস 8-এ পড়ে সে ক্লাস 2 বই পড়তে পারে না। দিস ইজ অন রেকর্ড। এই তাদের শিক্ষা। মিথ্যা একটা প্রচার, 97% আগে থেকে ডিক্লেয়ার দিন, পরশু দিন থেকে 97 হবে। একটা মূর্খের স্বর্গে ছিলেন তিনি, মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মূর্খের স্বর্গে ছিলেন। অ্যান্ড হি ওয়াজ, মানে একটা অদ্ভুত মেন্টাল ডিরেঞ্জমেন্ট হয়েছিল যে আগে প্রজেক্ট করতে নেই হবে, তারপর এটা হয়ে যেত, তারপরে রবি লিটন বলেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই ধরনের কাজ করতেন। শিক্ষার ক্ষেত্রে যে ড্যামেজটা করেছেন, ইট উইল টেক ইয়ার্স টু রিভাইভ। এই জন্য প্রাথমিকে আমরা যেটা করেছি, এনসিইআরটিটা স্টার্ট করেছি, টিচারদের মধ্যে ওয়ার্ক কালচার আনার চেষ্টা, এবং ইনিশিয়াল যেটা স্ট্রং অ্যাকশন নেওয়া হয়েছে, এটা ওয়েকিং আপ একটা দরকার ছিল। টিচারদের জাগানো যে তোমাদের আর সেই আগের স্বর্ণযুগ নেই যেখানে কাজ না করলেও মাইনে পাবে, ইউ উইল বি পানিশড। তারপর থেকে আমাদের পলিসি যেটা, সেটা হলো টিচিং প্রফেশনটাকে একটা রেসপেক্ট দেওয়া, মেক ইট আ রেসপেক্টেবল প্রফেশন, যেখানে টিচার্স একটা ওয়ার্ক কালচার পাবে, সেই ওয়ার্ক কালচার অনুযায়ী কাজ করবে। লিস্ট আছে, কারো যদি ব্যক্তিগতভাবে লাগে আমি পাঠিয়ে দেবো কি কি করেছি, বাট দিস আর নট ইম্পর্টেন্ট। আমি এবার মৃন্ময় বাবু এবং প্রশান্ত বাবুর কাছে আসবো। আমি এবার সবাইকে 3 মিনিট করে সময় দেবো। আমি প্রথমেই সবার কাছ থেকে 15 মিনিট করে, একদম টানা 15 মিনিট শুনেছি। এবার 3 মিনিট করে সবার কাছে সময় থাকবে। আমি কিন্তু 15 মিনিট কম করছিলাম না, সবাইকে 15 মিনিট, আমি একদম ঘড়ি ধরে 15 মিনিট দিয়েছি সবাইকে সময়, সেখানে কম বলতে পারবেন না। প্রথম প্রশ্নটা মৃন্ময় বাবুর কাছে রাখবো, যে অশোক বাবু প্রথমে একটা মতামত করেছিলেন, উনি নিজস্ব ব্যক্তিগত মতামত করেছিলেন যে স্বয়ং ঈশ্বরও যদি কমিউনিস্টের সঙ্গে দাঁড়ায় তাহলেও তিনি ঈশ্বরের বিরুদ্ধে যাবেন। আর এইরকম আমাদের রাজ্যের এরকম অনেক মানুষের এই ধরনের এই মতামত, এই ধরনের বহিঃপ্রকাশ যেটা আমরা পেয়েছি 23 মার্চ। না, মনে হয় এটা ধরেন একটা তীব্র মানে বিপরীত আইডিওলজির দিক, মানে ফলেই এটা এই পজিশনটা যাওয়া যায়। কারণ উনি যেহেতু ধরেন হিটলার এবং লেনিনের সমগোত্রীয় হিসাবে চিহ্নিত করলেন,
হিটলার এবং লেনিন সমগোত্রীয়, এটা মনে হয়, আমার মনে হয় আরএসএসের যারা একদম ধরেন আরএসএসের যারা তৈরি করেছেন, হেডগেয়ার, গোলকাওয়াকার বা ওই শ্যামাপ্রসাদ মুখার্জি, ওই ঘরানার লোক ছাড়া সম্ভবত এটা বলা সম্ভব না। কারণ হিটলার আরএসএসের আইডিওলগ। হিটলারের যা সিম্বল আছে সেটা, এই স্বস্তিকা সিম্বলটাও হিটলার জার্মানির থেকেই আমদানি করা। প্লিজ এটা বলবেন। আমি কিন্তু ইন্টারফেয়ার করিনি, না আমি ইন্টারফেয়ার করিনি, কিন্তু আমি একদম আপনার রেসপেক্ট রেখে, আপনি যা যা বলেছেন রেসপেক্ট রেখেই বলছি। কারণ আপনি একটা মাস মার্ডারার হিসেবে পৃথিবীর ইতিহাসে লেনিন জারতন্ত্রে উৎখাত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছিলেন, তারে আপনি হিটলারের সাথে তুলনা করে দিলেন, ঠিক না? আপনি স্যাটিসফাইড হতে পারেন, কিন্তু কিছু লোক থাকে যে যাদের কোনো সীমা থাকে না, গণ্ডি থাকে না, ঠিক না? মার্কসের 24শে জুলাই উদয়পুরে, মার্কসের জন্মশতবর্ষে 5ই মেতে জন্মশতবর্ষে উদয়পুরে মিছিল করা হচ্ছিল, সেই মিছিলে আপনারা আক্রমণ করলেন, বলে যে বিবেকানন্দ কেন নয়। ঠিক আছে, বিবেকানন্দ হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার পার্টির যারা আছে তাদেরকে আমি যদি রেসপেক্ট না করি, সেটা কি করে? আপনি করেননি? মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল, নাথুরাম গডসের মূর্তি আপনারা বসাননি? মহাত্মা গান্ধীকে তো হত্যা করেছিল, সেটা তো অস্বীকার করার কিছু নেই, আর সেই গডসেকে আপনারা পূজা করছেন। তো এই আইডিওলজির লোক যদি এটা বলে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং ঠিকই আছে। এই পজিশনটাই অশোকবাবুর থাকা উচিত। কারণ অশোকবাবু যেটা বললেন যে আমি বিবেকের টানে, উনি আসলে বিবেকের টানে না। বিবেক বলতে এটা যে আমাকে আরএসএস এর আইডিওলজির পক্ষেই দাঁড়াতে হবে। আরএসএস এর আইডিওলজির পক্ষে না দাঁড়ালে কংগ্রেসীরা কেন আরএসএস এর পক্ষে দাঁড়াবে? প্রশ্নটা সেই জায়গায়। বামপন্থী শাসনকে উৎখাত করতে হবে, তার জন্য বিজেপিকে আমি আহ্বান করব কেন? আপনারা যারা ওই দিন যারা সোনিয়া গান্ধী আসেনি বলে আপনারা মানে নিজেরা অপমানিত বোধ করেছিলেন যে এইবার শেষ আমাদের রাজ্যটা, ক্ষমতার জন্য আপনারা আরএসএসকে এখানে এস্টাবলিশ করলেন। আর এটার জন্য আপনাদের ত্রিপুরার জনগণ, গণতান্ত্রিক জনগণ কখনো ক্ষমা করবে না, যতই আপনি বলতে থাকুন। কারণ আপনি আরএসএসকে প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেসকে ভেঙে, আপনি যদি কংগ্রেসের আইডিওলজি এবং আরএসএস এর আইডিওলজি এক নাকি? অশোকবাবু যবে থেকে রাজনীতি করেন আমার সাথে এই নিয়ে আজকে বা 2 দিন যতক্ষণই দেখেছি উনি এন্টি লেফট ঠিকই ছিলেন, কিন্তু এন্টি লেফট যে কখনো আরএসএস হতে পারে এই স্তরে? কারণ আপনি কংগ্রেস করেন, কংগ্রেস কি করে আরএসএস এর আইডিওলজি নেবে? আইডিওলজি আরএসএস এর পলিটিক্স, আরএসএস এর আইডিওলজি এখন যা চলছে, আপনারা কংগ্রেসীরা যে কংগ্রেসীরা এখনো যায়নি, বেটার। আপনি তো দেখেন প্রদ্যুৎ কিশোরের বাড়িতেও তো সুনীল দেওধর আর বিপ্লব দেব আর রাম মাধব গিয়েছিল জয়েন করানোর জন্য, মিটিং করেছিল। প্রদ্যুৎ কিশোর তো যায়নি, কারণ সেই দিক থেকে বললাম যে কংগ্রেসের আইডিওলজি আর আরএসএস এর আইডিওলজি এক না। আপনি ভুল জায়গায় ছিলেন, এখন আমি ঠিক জায়গায়। উনি তো আমার ডাক্তারদা খুব সাবলীন ভাবে কথা বলতে পারে, আমি তো পারি না। কতগুলি কথা উনি বললেন যে উনি কোথায় দেখেছেন যে ওয়ার্স্ট দুই একটা সিচুয়েশনকে উনি এক্সাম্পল সারা রাজ্যের জন্য করবে, এটা আমার মনে হয় এটা সমীচীন নয়। আমি ওই ক্লাস 2 বাচ্চা আর ক্লাস 8 বাচ্চা 2 বই পড়তে পারে না, এটা 2-4টা হতে পারে। আমি তো এমন দেখেছি, আমার কাছে কেস আছে, ওই একটা কোথার থেকে এক সার্টিফিকেট এনে ওই আইএলএস এর মতো হসপিটালে এক ডাক্তারে ডাক্তারি করছে। এমন ডাক্তারও আছে বাই অপারেশন করতে গিয়ে ডান পেয়ে করে ফেলেছে। ওই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে ওই যে গোলব্লাডারের অপারেশন করে ফেলেছে। এক গ্রুপের রক্ত দিতে গিয়ে আরেক গ্রুপ দিয়েছে, পেশেন্ট মরে গেছে। তো এটা তো আর তার জন্য অশোক সিনহা খারাপ ডাক্তার এই কথা বলার কোনো জাস্টিফিকেশন নেই। এটা অশোক সিনহা খারাপ ডাক্তার, ওই এক্সাম্পল ওই রকম ডাক্তার আছে বলে অশোক সিনহাও খারাপ ডাক্তার, এটা এই এক্সাম্পল এরকম সেট করার বিষয় নয়। আর উনি জানি না ওনার জন্মস্থান কোথায়, উনি কোথায় বড় হয়েছেন আমি জানি না, কিন্তু এই রাজ্যে কিন্তু আমরা ভূমিপুত্র, এই রাজ্যে আমরা আছি, এই রাজ্যে আমরা দেখেছি। আমার মনে আছে 1960 বাবার সাথে কমলপুর যাচ্ছিলাম, ওই মুড়ির টিনের বাস এই রাজ্যে, সেখানে রাস্তার চাকা যেতে যেতে ড্রেনের মতো 2 দিকে হয়ে গেছে। ডলোবাড়ি গেছি, ডলোবাড়ি হলো লাস্ট, হাঁটতে হাঁটতে তারপরে গেলাম সালেমা,
হাঁটতে হাঁটতে সালামা গিয়ে রাত্র যাপন করেছি, পরের দিন গিয়ে কমলপুর পৌঁছেছি। দিস ইজ দ্য সিনারি অফ দ্য ইয়ার ত্রিপুরা স্টেট। ত্রিপুরা স্টেটের এই সিনারিও, এই ত্রিপুরা রাজ্যকে রূপ দিয়েছে কংগ্রেস। সুকুমার সেনগুপ্ত দিয়েছে, সচিন সিং দিয়েছে, ডেভেলপমেন্ট করেছে, স্বল্প বাজেটে এই রাজ্যের সমস্ত কিছু রূপরেখা কংগ্রেস গভর্নমেন্ট দিয়েছে। কংগ্রেস ক্যান ডু, কংগ্রেস পারে। আর দিল্লিতে দোস্তি এবং কুস্তি যে কথাটা উস্কি আপনি দিলেন, আজকে কার সাথে কার কুস্তি, কার কাছে কার দুস্তি। আমি তো দেখলাম যে আমার দলের বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন, আমরা দেখেছি একটা ভাঙা, জনগণ দেখছে, হ্যাঁ জনগণ দেখছে, দেখানোর চেষ্টা করি, ভাঙা একটা গাড়ি ওনাকে বিরোধী দলের নেতাকে দিয়েছে। আর এখন ওই বিপ্লবীরা যখন এসছে, বিজেপির বিপ্লবীরা মানিক বাবুকে ইনোভা গাড়ি দিয়েছে, মানিক বাবু যেটা চেয়েছেন, ওই উনাকে বাড়ি দিয়েছে উনার পছন্দ মতো, ওরা যা চাইছে তা দিচ্ছে। আমরা কি দেখলাম? গণতন্ত্র ধ্বংস। আমি আবার বলছি, আমাদের পার্টি অফিসগুলি সারা রাজ্যে ভেঙে দিয়েছে। প্রশান্ত বাবু এখানে আইনের শাসন ভেঙে দিয়েছে। এই আমি সবাইকে সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর সম্বন্ধে যেটা চাকরির প্রশ্নে, মেধার প্রশ্নে ট্রান্সপারেন্সি বলেছিলেন। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এই গভর্নমেন্ট আসার পরে 6 মাস পরে ট্রান্সফার করেছিলেন। ট্রান্সফারটা কাদের হয়েছিল? কাদের উনার ট্রান্সফার করেছিলেন? উনি বলেছিলেন যে এই সরকার আসার পরে দল দেখা হবে না, কংগ্রেসকে করলো, সিপিএম কে করলো, তারা নেওয়া হবে না। কাদের ট্রান্সফার করেছিলেন? ট্রান্সফারটা এই জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে যে ট্রান্সফার করা হলো, কাদের ট্রান্সফার করেছিলেন? লিস্টটা দেখুন। আগরতলা শহরের সিপিএম এর লোকরা বাণী বিদ্যাপীঠ স্কুল থেকে যাচ্ছে আপনার নরসিংগড়ে, ঠিক আছে, চেলাগাং থেকে চলে আসছে মোহনপুরের ইংলিশ মিডিয়াম স্কুলে সিপিএম এর লোকরা। তো আপনি ট্রান্সপারেন্সি, এটা ট্রান্সপারেন্সি 3 মাস আগে চাকরি পেয়েছে। আর মহিলাদের ট্রান্সফার করে দিচ্ছেন আপনি দূরে, কারণ অপরাধ তারা লেফট পার্টি করে। আমি প্রথম থেকে ওনাকে অনেক রেসপেক্ট করি। মানুষ শুনছে, মানুষ বিচার করবে। সোনিয়া গান্ধী সম্বন্ধে যেটা বলছে, মানুষ তো বিচার করছে, মানুষ বিচার করছে। ফাঁস দিয়েছে, ফাঁস মরে গেল দেওয়ার সাথে সাথে। এইরকমই প্রতিশ্রুতি পালন, হাজার হাজার হাঁস 2 দিনের মাথায়। বেকারদের বলছে গরু পালো, বেকারদের বলছে যে পানের টং করো, বেকারদের বলছে শুয়োর পালো। এই সমস্ত সময় দিয়েছিলাম, আপনি তখন ওই দোস্তি বিপ্লব বাবুকে মানুষ বলবে আপনি পানের টং করে, কিন্তু আপনি বলা শেষ করলে তারপরে বলে যাব। প্রশান্ত বাবু 3 মিনিট সময় দিয়েছিলাম, আপনি দোস্তি কুস্তি কাটিয়েছেন। না আমার 3 মিনিট পাইনি, আমি একেবারে আমি ঘড়ি দেখে 3 মিনিট দিয়েছি। 1 মিনিট আশা করি মোবাইল ভুল বলবে না। শুনবো আমি 1 বছরে রাজ্যে 1 বছরে কিছু মাত্র গেম হয়নি। আপনি যতই বলুন, আপনি বলার পরে শেষে কিন্তু আমি বলেই যাব। সো আপনি বেশি বললে থামবো, এটা তো না। সো নো পয়েন্ট এটা করার। আমি মাঝখানে ওনাকে যেটা আটকেছিলাম অ্যাকচুয়ালি অন্য কারণে। স্বস্তিকাটা ভারত থেকে জার্মানি গেছে, জার্মান থেকে ভারতে আসেনি, এটা বলছিলাম। এটা আসলে পরে বললেও ভালো করতাম। ঠিকই আছে, কি করব? তাদের সঙ্গে ঝগড়া করব? আই এম নট ইন্টারেস্টেড, ভেরি ক্লিয়ারলি। আমার কোনো ইন্টারেস্ট নেই এগুলি নিয়ে চেঁচামেচি করার বা ইয়ে করার। আই ক্যান গিভ ইউ ফ্যাক্টস। স্কুল এডুকেশনের ব্যাপারে আমি বলি, এটা আমার একটা সিঙ্গেল অবজারভেশন, এটা না, ইট ইজ দ্য অফিসিয়াল অবজারভেশন অফ দ্য স্টেট। সার্ভে করে দেখা গেছে এডুকেশনের স্ট্যাটাস এত নিচু যে এটাতে এডুকেশন সম্ভব না। যার জন্য এনসিএর সিলেবাস আনার পরে 800 জন লিড টিচারকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যারা অন্য টিচারদের ট্রেনিং দেবে, যাদের ওঠানো হবে। আসল প্রবলেমটা ছিল ওয়ার্ক কালচারে। এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল সিপিএম, যেখানে মাঠে মিছিলে ঘুরলেই আর কিছু করতে লাগে না। আর ট্রান্সপারেন্সি, চাকরির পলিসির আমি কথা বলি, কিছুদিন আগেই একটা কেস আমি দেখেছি। ওটি টেকনিশিয়ান, এটা একটা টেকনিক্যাল পোস্ট। ওটিতে যারা ওটিটাকে রেডি করবে, ওটির ইনস্ট্রুমেন্টস রেডি করবে,
প্লাস অপারেশনের সময় ডাক্তারকে হেল্প করবে। এটা একটা টেকনিক্যাল পোস্ট। এটার বিএসসি টেকনিক্যাল একটা কোয়ালিফিকেশন আছে, বিএসসি পাস, ডিপ্লোমাও আছে, বিএসসি আছে। যারা ভালো বেটার তারা বিএসসিতে গেলে ভালো চাকরি হয়, বিএসসি না হলে বিএসসি নার্সিং, বিএসসি ওটি টেকনোলজি। ওটি টেকনোলজি ইটস এ সিরিয়াস সাবজেক্ট। বামফ্রন্ট সরকার চাকরি দিয়েছে। যে ছেলেটা অ্যাপ্লাই করেছিল, যার কাছ থেকে আমি ডকুমেন্ট পেয়েছি, সে আরটিআই করে বের করেছে, তার কোয়ালিফিকেশন হলো 67%, ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন বিএসসি ওটি টেকনোলজি, 4 বছরের এক্সপিরিয়েন্স আমরি হসপিটালে। সে ত্রিপুরার ছেলে, ত্রিপুরায় আসতে চায়, অ্যাপ্লাই করেছে, পায়নি। কারা পেয়েছে? মাধ্যমিক ফেল, এক্সপিরিয়েন্স, কাজকর্ম, এরা পেয়েছে ওটি টেকনিশিয়ানের পোস্টে। এই সিচুয়েশনটাকে চেঞ্জ করে পাল্টে কি করব আমি? ইটস এ ওয়ার্ল্ড অফ এ ডিফারেন্স। ইট ইজ অ্যাবসলিউট গাটার ছিল যেটা, মানে এদের মানে মাইন্ডসেটটা সিক ছিল, সিক মাইন্ডসেট। আমি অনেকে মানিকবাবুকে শ্রদ্ধা করেন, আমি করি না। কেন করি না? আমি একটা স্পেসিফিক কারণ বলছি। বর্ধমান ফার্মার কেসটা যখন ধরলাম, বর্ধমান ফার্মাতে কিছু অফিসার মিলে এবং মন্ত্রী মিলে এমন একটা কোম্পানির ওষুধ কিনেছে যেই কোম্পানির এক্সিস্ট করে না, ফেক স্পুরিয়াস ড্রাগসের জেল হয় 3 বছর 7 বছর হোয়াট এভার। এটা প্রশান্তবাবু আমাদের ভালো বলবেন। এবং এই জন্য যারা দায়ী তাদের জেল হওয়ার কথা। আমরা যখন ধরলাম, প্রথমে মন্ত্রী আমাকে মিথ্যাবাদী বললেন, তারপরে যখন প্রমাণ দিলাম, তারপরে এটাকে ধামাচাপা দিয়ে একটা এফআইআর করে চাপা দিয়ে, ইউ নো হোয়াট ইট ডিড মানিকবাবু? যেই লোকটা এই চুরিতে ইনভলভ ছিল 100% হেড, তাকে একটা নতুন পোস্ট ক্রিয়েট করে প্রমোশন দিলেন টু চ্যালেঞ্জ আজকে তোমরা যা খুশি করো, আমরা এই করব। ইস্যুটা কি? ওষুধটা কি ছিল? ওষুধটা ছিল অ্যামিকাসিন, যেটা বাচ্চাদের মেনিনজাইটিসে ইউজ হয়। মেনিনজাইটিসের প্রাইমারি ট্রিটমেন্ট গ্রামে গঞ্জে পাহাড়ে যখন প্রথম ইঞ্জেকশন দেয় মেনিনজাইটিসে এটা দেয়। এই সমস্ত কথা বলার পরেও মানিকবাবু যখন এই চোরগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে তাকে প্রমোশন দিলেন, এরকম একজন মানুষের প্রতি আমার কোনো শ্রদ্ধা ভক্তি থাকার কোনো সম্ভাবনা নেই। আই রিফিউজ টু রেসপেক্ট হিম। কেউ চুরি করলে করতে পারে, বাট এই ধরনের মানুষ যারা চোর মার্ডারারদের যারা সমর্থন করে, রক্ষক হয়, যে এই ধরনের কাজ করতে পারে, এই ধরনের মানুষের প্রতি আমার কোনো শ্রদ্ধা থাকে না। দিস আর দ্য রিজনস। আমরা কি করতে পেরেছি? টাইম উইল শো। আমরা চেষ্টা করছি ইন এভরি ফ্রন্ট। উই আর প্ল্যানিং, আনপ্ল্যান্ড ওয়েতে আমরা যাচ্ছি না। উই আর প্ল্যানিং দ্য গ্রাউন্ড। একটার পর একটা স্টেপ আমরা করব। উই মাইট সাকসিড, উই মাইট ফেল। স্কিল ডেভেলপমেন্টের নামে চুরি হচ্ছে রাজ্যে কোটি কোটি টাকা, বিদেশ রাজ্যের বাইরের লোক নিয়ে যাচ্ছে সব স্কিল ডেভেলপমেন্ট করে নিন না। বামফ্রন্ট আর কংগ্রেস আর না না আপনি সিপিআইএমএল এবং কংগ্রেস করে আপনারা যদি কথা বলতে দেন তাহলে ভালো আছে। আপনারাই তো করছেন, আপনারাই তো মানিকবাবুকে সব দিচ্ছেন। এটা কিন্তু আপনি আপনার সময় কেউ আটকায়নি। আমি একবার আটকেছিলাম, আই অ্যাপোলোজাইজ, কিন্তু আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। পাবলিক ইজ সি। একটা 25 বছরে চুরি হয়নি কোথায়? 25 বছরে ত্রিপুরা রাজ্যে কোনো অনেক হয়েছে। সেই জন্যই তো আমরা আন্দোলন করেছি 25 বছরে বামফ্রন্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা তাদের বিরুদ্ধে বলেছি, প্যারাশুটে এসছে, টপ করে বসে গেছে। উনি আন্দোলন করেন। এই বিষয়টা নিয়ে আমি একবার অশোক বাবুর কাছে যাবো। প্যারাশুটে নিয়ে টুপ করে বসে গেছে, যেটা বলছেন প্রশান্ত বাবু। আন্দোলন আমরা করেছি 25 বছর। ওদের বামফ্রন্টের বলতে দেবেন না। আপনার প্রশ্নটা আমি রাখলাম, শুনবো। উনি তো কথা বলতে দেবেন না, শুনবো, বলবো। এবার শুনবো। টপ করে আসুক, যেখান থেকে আসুক। লন্ডন থেকে তো আসেনি, ভারতের তো, ত্রিপুরায় জন্ম, তো ত্রিপুরার মানুষ তো। এটা তর্ক আছে। আপনি যদি কথা বলতে না দেন প্রশান্ত বাবু, প্লিজ, দেন ইউ সে অশোক সিনহা চুপ থাকো, আমি শুধু কথা বলবো। মানুষ দেখছে, আপনাকে ভালো লাগছে না কারোর, প্লিজ। আমি যখন মানুষ আমাকে আপনি এরকম করলে আমিও চেঁচাবো, এন্ড দিস ইজ নট ফেয়ার। আমি অনেকক্ষণ সহ্য করেছি প্রশান্ত বাবু, প্লিজ ডোন্ট ডু লাইক দিস। আপনাকে আমি ডিস্টার্ব করিনি, ডোন্ট ডিস্টার্ব। আমি কথা বলার পরে যা খুশি করুন। অনেকক্ষণ সহ্য করেছি আমি, এটা একবারও কথা বলতে দিচ্ছেন না আপনি। ইটস আনফেয়ার। না না, আনফেয়ার না। শুনবো আমি একবার, আমাদের হাতে একদম সময় নেই। আমি 2 থেকে 3 থেকে 4 মিনিট সময়, 2 থেকে 4 মিনিট প্রত্যেকটা কথা যদি এইভাবে ডিস্টার্ব করে, 2 থেকে 4 মিনিট সময় আছে। বলেছিলাম ওই দিল্লি টাইপের টক শো আমার ভালো লাগে না, যেখানে সবাই চেঁচায়। আপনার প্রশ্নটাও রেখেছি, আনসার করা যায় না, মানুষ বুঝে না কে কি বলতে চাইছে। শুনবো।
জেলাসি, পিওর সিম্পল জেলাসি। কারণ তারা 25 বছর যেটা করতে পারেননি, একটা সিঙ্গেল ম্যান যে রাজনৈতিকভাবে একদম নিউ, সে হঠাৎ করে এসে ত্রিপুরার মানুষকে এত মোটিভেট করলো যে তারা 46 সিট দিয়ে দিল, এটা প্রশান্ত বাবুদের সহ্য হয়নি, এই জন্য এসব বলছেন। লিগেলি কোনো প্রবলেম থাকলে আদালতে যান। কে কোনখানে বাড়ি আমাকে জিজ্ঞেস করছেন, আমার বাড়ি কোনখানে, আমার জন্ম কোনখানে। হাউ ক্যান ইউ গেট ফানিয়ার? ইউ গেট সামটাইমস ফানি কথাবার্তা শুনি অনেক সময়, আমার বাড়ি কোনখানে। আমার জন্ম লন্ডনে, বড় হয়েছি ইউএসএতে, পড়াশোনা আমার সব কানাডাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সাথে কথাবার্তা মানে হয় না। উই শুড কাম টু দিস পয়েন্ট। মাঝখান থেকে এই কথাগুলি হলো আনওয়েলকাম, আনরিজনেবল, ফালতু কথা। কে কোত্থেকে টপকে পড়েছে? ত্রিপুরাতে এসে একজন মানুষ যদি ত্রিপুরার মানুষকে মোটিভেট করে, ত্রিপুরার মানুষকে মোটিভেট করে ভোট জিততে পারে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? কি আলোচনা করছেন টপকে? আপনারা 25 বছর যে আন্দোলন করেছিলেন সেটাতে তো আমিও ছিলাম। আমি তো জানি আপনারা কেন হেরেছিলেন তখন, আমরা কেন হেরেছিলাম তখন। আমি তো ছিলাম, আমি তো বাইরের লোক ছিলাম না কংগ্রেসে। আই ওয়াজ ইনসাইডার, ভেতরে ছিলাম। ইলেকশন ডিউটি আমি করতাম, ইলেকশনের সমস্ত কাজ আমি করেছি। আমি জানি আমরা কেন হারিয়েছি তখন। ওইবার যে ভুলগুলি হয়েছিল কংগ্রেসের, সেই ভুলগুলি এবার হয়নি। দ্যাট ইজ দ্য গ্রেট থিং। একটা পলিটিক্যাল পার্টি যখন একটা এস্টাবলিশড পলিটিক্যাল পার্টিকে হারাবে, তখন প্ল্যানিং দরকার, তখন হেল্প দরকার ফ্রম এভরি সাইড। আমি সবসময় বলতাম যে ত্রিপুরাতে যখন ইলেকশন হয়, ইট ইজ নট পলিটিক্যাল পার্টি ভার্সাস পলিটিক্যাল পার্টি। ত্রিপুরাতে কোনোদিন সিপিএম ভার্সাস কংগ্রেস ইলেকশন হয়নি। ত্রিপুরাতে এতদিন ইলেকশন হয়েছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট ভার্সাস কংগ্রেস। জেতার সম্ভাবনা নেই, কোনোদিন জেতার সম্ভাবনা নেই। আনটিল অ্যান্ড আনলেস ইউ নিউট্রালাইজ দ্য স্টেট, পার্টি ভার্সাস পার্টি হলে সমানে সমানে হয়। 50 কেজি রেসলারের সঙ্গে 70 কেজি রেসলারের হয় না। স্টেট ভার্সাস পলিটিক্যাল পার্টি, স্টেট সবসময় জিতবে, সেটা আমার বক্তব্য ছিল। অনেকে মানতে পারেন, নাও মানতে পারেন। আমি যতবার দেখেছি, ত্রিপুরাতে ইলেকশন হতো কংগ্রেস ভার্সাস ত্রিপুরা গভর্নমেন্ট, একটা আনইকুয়াল ফাইট, কোনো চান্স নেই। বাট আমরা সেটাকে, দ্যাট প্রবলেম কুড বি সলভড। সেই প্রবলেমটা সলিউশন বের করার রাস্তা বের করেছি। সেই প্রবলেমটা কি করেছি? ইট ইজ নট ওয়ান ম্যান শো। এটাতে সুনীল দেওধরজি ছিলেন, রাম মাধব ছিলেন, ইভেন আমি অমিত শাহের সম্বন্ধে একটা কথা বলে আমার কথা শেষ করব। হাউ মেথডিক্যাল হি ইজ। ফার্স্ট প্রেজেন্টেশন যখন আমি করলাম, তার আগে আই হ্যাড টু শো হিম, সেন্ড হিম দ্য স্লাইডস। রাত্রে বসে স্লাইডস দেখেছেন, পরে আমাকে ডেকেছেন, আলোচনা করতে হয়নি। হ্যাঁ দেখ লিয়া, বলি আপ ক্যা করনা है। দিস ইজ হাউ বিহেভস। রাষ্ট্রীয় অধ্যক্ষ আমার সঙ্গে একটা মোস্ট অর্ডিনারি ওয়ার্কারের সঙ্গে কথা বলছেন, আপনার প্লেন দেখা, বলি আপ ক্যা করনা है। आई टोल्ड हिम ऐसा नहीं, आप ऐसा कीजिए। 5 minutes he told me, 15 दिन में ये रिपोर्ट मुझे दीजिए। दिस इज हाउ यू वर्क्स। আরেক দিনের কথা বলে আমি শেষ করবো, আই উইল ফিনিশ। রুমের মধ্যে আমি ওয়েট করছি, ডক্টর মানিক শাহ ওই তার একটা সাইড দিয়ে, আমি একটা সাইড নিয়ে ওয়েট করছি। ভেতরে আছেন বিপ্লবজি, সুনীল দেওধরজি অ্যান্ড অমিত শাহজি, 3 জন। ওয়েটার গেল, গিয়ে বললো আপকো বুলায়া। গিয়ে দেখলাম কি, অমিত শাহজি রাষ্ট্রীয় অধ্যক্ষ শেখাচ্ছেন কিভাবে ভোট হয় টু সুনীল দেওধর অ্যান্ড বিপ্লবজি। এরা দুজনে এটা জানেন না এমন না, বাট হোয়াট হি ইজ টিচিং ইজ, দিস ইজ হাউ ইউ মাস্ট টিচ ইউর নেক্সট লেভেল। সুনীল দেওধর ইলেকশনের নতুন না, মোদির ইলেকশন এজেন্ট ছিলেন, হি নোজ। কিন্তু তারপরেও হি সো ম্যাথাডিক্যাল অমিত শাহজি, যে তার যে ইমিডিয়েট সাবঅর্ডিনেটদের দেখাচ্ছেন দিস ইজ হাউ ইউ ডু ইট, এবং এই দুজন এসে নিচে বলবেন দিস ইজ হাউ ইউ ডু ইট। এই যে ম্যাথাডিক্যাল অ্যাপ্রোচটা বিজেপির, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ ওয়ান। দ্যাট ইজ দ্য থিং। আমি আপনাকে দিয়ে শেষ করবো, শুনবো। না, ওই প্রথমেই বললাম যে ধরেন ত্রিপুরা রাজ্যে তো এটা ঠিক যে তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। তো 5 বছরের নির্বাচিত হওয়ার পরে আমরা 1 বছরেই যে ধরেন 100% তাদের কাছ থেকে আশা করে নেব, সেটা মনে হয় ঠিক না। এটাও ঠিক না, অতিরঞ্জিত। কিন্তু তারা মর্নিং শোজ দ্য ডেজ, সকালবেলাটা ভোটটাই আমরা দেখায় দিনটা কেমন যাবে, সেটা যদি আমরা রাখি, তাহলে আমার মনে হয় আর কি ত্রিপুরা রাজ্যে যে গণতন্ত্রের দাবি তুলে বা গণতন্ত্রকে খতম করার দাবিটাকে সামনে রেখে তারা যে লড়াই সংগ্রাম করেছিলেন ম্যাথডিক্যালি, মানে আমি ডক্টর বাবুর বক্তব্য কথা অনুসারেই যে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থিতভাবে তারা যেভাবে করেছেন, সেটা মনে হয় ডেমোক্রেসিটারে ধ্বংস করার জন্যই তারা করেছিলেন। ত্রিপুরা রাজ্যে ন্যূনতম যে ডেমোক্রেসি ছিল, আমি এটা অস্বীকার করি না, বা কখনো কোনো টকশোতে আমি এটা তাদের এই পূর্ববর্তী 25 বছরের সরকারের সাফাই গাওয়ার জন্য আমি এই টকশোতে আসি না, ঠিক না। কখনো কোনো সময়
মানে বামফ্রন্ট সরকারের নেতিবাচক দিক থেকে নেতিবাচক যে দিকগুলো ছিল সেটাকে আমি হেল করি না, মানে আমি এটা সমর্থন করি না, আমি সবসময় বিরোধিতা করি। কারণ কংগ্রেস কতটুকু আক্রান্ত হয়েছে তার চাইতে বেশি আমরা আক্রান্ত হয়েছি বামফ্রন্টের জমানায়। ফার্স্ট লেফট ফ্রন্ট আমি ওই দিনও একটা টক শোতে বলেছিলাম। তাই তার জন্যই বলছি যে এই ত্রিপুরা রাজ্যের যতটুকু গণতন্ত্র ছিল, আরএসএস এর মতো একটা দল ত্রিপুরা রাজ্যে আসার ফলে সেই ডেমোক্রেসিটা চূড়ান্তভাবে একদম শেষ। কারণ এটা ত্রিপুরার ইতিহাসে কখনো ছিল না, কখনোই ছিল না যে রাজনৈতিক পার্টিগুলি আন্দোলন করতে যাবে আর হাইকোর্টের কাছ থেকে তাদেরকে পারমিশন নিতে হবে, ঠিক না? এটা কখনোই ত্রিপুরা রাজ্যে ছিল না। 2013 সালেও আপনি ছিল না। 2013 সালে উনি বললেন 2013 সালে নির্বাচনের পরে কংগ্রেসীদের উপরে, কংগ্রেসী বাড়িঘরের উপরে যেমন আক্রমণ করা হয়েছিল, আমরাও আক্রমণের মুখে পড়েছিলাম। পঞ্চায়েত নির্বাচনে যতবার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, নির্বাচনের দিন এবং আগে থেকেই সবসময় অপোজিশনের উপর আক্রমণ ছিল। আক্রমণ ছিল না সেটা ঠিক না, আক্রমণ ছিলই। কিন্তু আমি বললাম যে এই আক্রমণের মাত্রাটা, উনি যেটা বললেন যে স্টে, আমিও এখন সেই ওনার কথাতেই বলছি, ওটাও ছিল স্টে, বিচ্ছিন্ন কিছু ঘটনা। কিন্তু এই ধরনের ঘটনা তো এটা বিচ্ছিন্ন কি করে বলবেন? মোহনপুরের ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা, সুকান্তকে মারা হলো সাবরুমে, এটা বিচ্ছিন্ন ঘটনা? এটি তো বিচ্ছিন্ন ঘটনা না। আমি বললাম যে সুকান্ত তো কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন দিতেন না। সুকান্ত চক্রবর্তী যে সাবরুমে যে মারা হলো, যাকে মারলো মানুষ গণপিটে মারলো, পুলিশ সামনে উপস্থিত, এটা কি আপনার বিচ্ছিন্ন ঘটনা? এটা তো কখনো ত্রিপুরা রাজ্যে পলিটিক্যাল মার্ডার হয়েছে। পলিটিক্যাল মার্ডার তো এই জমানাতেও হয়েছে। এই 1 বছরের মধ্যে 5-7টা নন পলিটিক্যাল মার্ডার, গণহত্যা, জনগণ এই তাদের উপর কেন জনগণের ক্ষোভ থাকবে? সুকান্ত তো সরকারের পক্ষে বিবৃতি দিচ্ছিল, প্রচার করছিল, মানুষ তাকে পিটিয়ে মেরে দিল, পুলিশ সামনে ছিল, বিশাল করে লক্ষ্মীবিলে মহিলাকে একজন এই অভয়নগরের বাড়ি, তাকে মেরে দিল, এই মোহনপুরে হকারকে মেরে দিল। আমি সেগুলোর কথা বলছি। এই ধরনের ঘটনা কি ধরনের ঘটনা? 25 বছর এই ধরনের ঘটনা আমরা পলিটিক্যাল মার্ডার দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা কোন শিল্পী সাহিত্যিককে মেরে দেওয়া, সেটা 25 বছরের রাজত্বের শেষের দিকে কিন্তু 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 25 বছরের রাজত্বের শেষের বছরে 2017 সালেই করা হয়েছে, সেগুলো আমরা দেখেছি। তার জন্য বলেছি ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের যে ভিত্তিটা ছিল, সেই ভিত্তিটা এই সরকারের আমলে ধূলিসাৎ হয়েছে। আগামী দিনে আরো 4 বছরে আরো শেষ হয়ে যাবে। অশোকবাবু কিছু বলবেন, ছোট্ট করে শুনবো, একেবারে শেষ পর্যায়ে আছে। যে 3টা মার্ডারের কথা বলছেন, বাদ হয়ে গেল না, সবাই আছেন, আপনার কথা শুনেছি। যে 3টা মার্ডারের কথা বললেন, যেটা ওই একটা গুজবের রেজাল্ট হিসেবে যেটা হয়েছিল, সুকান্ত বাবু গেছিলেন সেই গুজবের বিরুদ্ধেই কথা বলতে। দিস ওয়াজ নাথিং পলিটিক্যাল, এটা কারোর প্ল্যান দিয়েছিল না। গুজবের রিয়েকশন সবসময় ভয়ঙ্কর হয়। এটাকে যদি আমি জানি না এটাকে কি ধরনের মার্ডার হিসেবে দেখছেন, এটা ওয়াজ এ ভয়ঙ্কর জিনিস, এটা ঘৃণ্য জিনিস হয়েছিল, আনবিলিভেবলি ঘৃণ্য জিনিস হয়েছিল এটা, বিকজ ওই সময় একটা গুজবের ঢেউ চলছিল, সেই গুজবের জন্য এইটা হয়েছিল। আর কমিউনিস্ট পার্টির মানুষরা যখন গণতন্ত্রের কথা বলে আমার খুব আনন্দ হয়, কারণ বেসিক্যালি তাদের সংবিধানে এই শব্দটি নেই। তাদের সংবিধানে তারা যে দেশে রাজত্ব করবে সেই দেশে তাদেরটা ছাড়া অন্য কোন পলিটিক্যাল পার্টির কোনো অধিকার থাকবে না, এটা কনস্টিটিউশন তাদের। একেবারে আমরা তারা যখন এই ধরনের কথা বলে আমি প্রশান্ত বাবুর কাছ থেকেও শুনেছি, আমি সবাইকে প্রথম থেকে 3 জনকে 15 মিনিট করে সময় দিয়েছি, সেখানে 3 মিনিট করে সময় দিয়েছি। ছোট্ট করে শুনবো, ছোট্ট করে। পরিসমাপ্তিতে এই কথাই বলা যায় যে অশোকবাবু যে কথাগুলি বললেন, আমি ওনার সাথে একমত নই। ত্রিপুরা রাজ্যে 1 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, বিরোধী দলের কণ্ঠরোধ হয়েছে। যেটা ত্রিপুরা রাজ্যে কালচার ছিল না, বিরোধী দলের পার্টি অফিসগুলো ভেঙে চুরমাচুর করে দেওয়া, সেটাও এই নতুন করে এই কালচার এনেছে। এবং এই রাজ্যের আইনের শাসন টোটালি ভেঙে পড়েছে। একেবারে যেটা বলছেন যে প্রশান্ত বাবু বলছেন যে 1 বছরে সবকিছু হয়েছে, 25 বছরে কিছুই হয়নি। ওইটা বলিনি আমি, এটাই বলতে চাইছেন, কারণ আপনি 25 বছরকে একবার ওই রকম ভাবে টানেনি যেখানে গণতন্ত্র কোনোদিন কন্ট্রোল হয়নি। 1 বছরই সবকিছু, এটা ভেঙে 1 বছর হয়েছে মাত্র। আমরা বাকি দিনগুলো দেখবো। আজকে 1 বছর, আজকে মাত্র 1 বছর পূর্ণ হলো, এবং আজকে এই বিষয়ে গত 1 বছরে কি কাজ করেছে, কি ভুল ত্রুটি রয়েছে, সেটা বিরোধীদের কাছ থেকেও শুনতে চেষ্টা করলাম। এবং
যেখানে অশোক সিনহা ছিলেন, তিনি সরকারের পক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। আমার মনে হয় আপনি তো পার্টি হয়ে গেলেন। তথ্যযুক্তি গপ্প এখানে শেষ করতে, একেবারেই আমি পার্টির হয়ে কথা বলছি না, আমি মূল বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। পার্টির হয়ে কথা বলতে গেলে তো আমি অন্যরকম ভাবে বলতে পারতাম, আমি সাপোর্ট করে বলতে পারতাম, সেখানে আমি জাস্ট মানুষের কথা, আমি একবারও এই কথাটা আমি বলিনি। আপনার কাছে মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি, আমি একবারও মানুষের গ্রাসরুট লেভেলে যে কথাগুলো চলছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, আমাদের তর্ক যুক্তি গপ্প এখানে শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন, শুভরাত্রি।